আমরা যে লাস্ট চ্যাপ্টারটা ছিল ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট ভোল্টেজ এন্ড পাওয়ার, চ্যাপ্টার 2 আর কি, করকরানের বই, আমরা ওটা শেষ করেছিলাম। লাস্ট চ্যাপ্টারটা একটা ম্যাথ দিয়ে শেষ হয়েছিল, আরএলসি সার্কিটের একটা ম্যাথ করিয়ে শেষ করেছিলাম। আর আপনাদের একটা অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার কথা আমি বলে দিয়েছিলাম, সেটা ছিল আরসি সার্কিট। আরসি সার্কিটের জন্য ইকুয়েশনটা প্রুফ করার একটা অ্যাসাইনমেন্ট আপনাদেরকে দেওয়া হয়েছিল, যেটা কালকে রাত 12টা পর্যন্ত ছিল। সো আমি কালকে সন্ধ্যা অ্যাকচুয়ালি ওটা স্লট করেছি। আমি আপনাদেরকে যখন কোনো অ্যাসাইনমেন্ট দিব ওই নির্দিষ্ট টাইমের আগ পর্যন্ত আমি আপনাদেরকে স্লট করে দিব, যে কোনো সময় ওটা আপনারা ওই সময় জমা দিয়ে দিন। তো কালকে রাতেও স্লট করে দিয়েছিলাম 12টা পর্যন্ত, সবাই জমা দিয়ে দিয়েছেন। তো আজকে আমাদের হচ্ছে তার পরবর্তী টপিক, যেটা ইফেক্টিভ কারেন্ট অ্যান্ড ভোল্টেজ এভারেজ পাওয়ার। এখন কথা হচ্ছে যে আমাদের ওই আপনাদেরকে ফার্স্ট ক্লাসে আমি যে সিলেবাসটা দিয়ে দিয়েছিলাম সেই অনুযায়ী আমরা যাচ্ছি। প্রথম ক্লাসে যেটা আমরা দেখেছিলাম সেটা হচ্ছে কি ডেফিনেশনস এন্ড কনসেপ্টস, ওটাই চ্যাপ্টার 1 ছিল, ওটা দেখেছিলাম। চ্যাপ্টার 2 ছিল ইনস্ট্যান্টেনিয়াস, ওটা লাস্ট ক্লাসে আমরা শেষ করলাম, ওটা 2টা ক্লাস নিয়ে পড়িয়েছিলাম। আর আজকে আমরা যে চ্যাপ্টারটা শুরু করব সেটা হচ্ছে চ্যাপ্টার 3 ইফেক্টিভ কারেন্ট অ্যান্ড ভোল্টেজ, আর হাইফেন দিয়ে হচ্ছে এভারেজ পাওয়ার। এসি সার্কিটের এই চ্যাপ্টারটা হচ্ছে সবচেয়ে মজার আর ছোট, মানে মোটামুটি ম্যাথমেটিক্যাল ডিরাইভেশন ছাড়া অঙ্কগুলা হচ্ছে খুব মজার আর কি, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের মতো। খুব ম্যাথমেটিক্যাল কাজ করা ছাড়া এই চ্যাপ্টারে, আগের চ্যাপ্টারে যেমন অনেক ডেসক্রিপটিভ ব্যাপার ছিল, বাট এই চ্যাপ্টারে ডেফিনেশন বা ডেসক্রিপশন গুলা খুব কম। মাত্র 4টা টপিক থিওরিতে, আর বাকি সব কয়টাই হচ্ছে গিয়ে মোটামুটি ম্যাথ সলভ করার মতো। আর এই এসি সার্কিটের প্রত্যেকটা চ্যাপ্টার থেকেই দেখা যায় যে এক সেট করে এরকম কোশ্চেন আছে। এই চ্যাপ্টার থেকেও সিমিলারলি এক সেটের মতো একটা কোশ্চেন থাকে। তো এই চ্যাপ্টারটাই আমরা শুরু করব। তো এই চ্যাপ্টারের প্রথম টপিক যেটা, সেটা হচ্ছে এভারেজ ভ্যালু, যে এভারেজ ভ্যালুটা আমরা কিভাবে বের করব। তো কোনো একটা সাইনোসয়েডাল কোয়ান্টিটি, আমরা যদি এরকম একটা সাইনোসয়েডাল কোয়ান্টিটি নেই, আমরা সবসময় জানি সাইনোসয়েডাল কোয়ান্টিটিতে আমার এক্স এক্সিস বরাবর থাকে হচ্ছে টাইম, আর ওয়াই এক্সিস বরাবর ওটা ভোল্টেজও হতে পারে বা কারেন্টও হতে পারে, এনিথিং, আর পাওয়ারও হতে পারে। তো এখন যদি কোনো সাইনোসয়েডাল কোয়ান্টিটি নিয়ে আমরা এরকম দেখি এসি সার্কিটকে, আমরা এসি কারেন্ট বা ভোল্টেজ নিলে ওটাকে এরকম অল্টারনেটিং দেখি। তো যে জিনিসটা জিরো এক্সিস এর সাপেক্ষে সিমেট্রিক্যাল, অর্থাৎ উপরে যতটুকু এবং নিচে অতটুকু, এই ওয়েভটার যদি আমরা এভারেজ ভ্যালু নেই, এভারেজ বলতে যে এই পুরা জিনিসটার জন্যই তো আমার এভারেজ বের করতে হবে। সো আমি যদি এটার জন্য এভারেজ ভ্যালু কনসিডার করি, আলটিমেটলি এই ওয়েভটার এভারেজ ভ্যালু 0 চলে আসে, কারণ উপরের হাফে যতটুকু পজিটিভ ভ্যালু থাকে, নিচের হাফে ততটুকুই নেগেটিভ ভ্যালু থাকে। তো দ্যাটস ওয়াই এই অল্টারনেটিং কোয়ান্টিটি গুলোর এভারেজ ভ্যালু 0, এটা আমরা মোটামুটি বুঝতে পারি। কিন্তু এইখানে কথা হচ্ছে, যখন আমরা কোনো সিমেট্রিক্যাল অল্টারনেটিং, এদেরকে বলা হয় সিমেট্রিক্যাল। সিমেট্রিক্যাল অর্থ হচ্ছে যারা যারা এই জিরো এক্সিস এর সাপেক্ষে উপরে যতটুকু পজিটিভ ভ্যালু থাকবে, নিচে ততটুকুই নেগেটিভ ভ্যালু থাকবে, এদেরকে বলা হয় সিমেট্রিক্যাল ওয়েভ। এই সিমেট্রিক্যাল ওয়েভ গুলার ক্ষেত্রে যখন আমরা এসি সার্কিটে এভারেজ ভ্যালু কনসিডার করব, মানে আপনাকে কোনো একটা ওয়েভ দিয়ে বলা হবে ওটার এভারেজ ভ্যালু কনসিডার করো, ইফ দিস ওয়েভ ইজ সিমেট্রিক্যাল, দেন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা শুধুমাত্র এর ইদার পজিটিভ হাফ অর নেগেটিভ হাফ নিয়ে এর এভারেজ ভ্যালু বের করব। কোনো একটা এই অল্টারনেটিং কারেন্টের এভারেজ ভ্যালু যদি আপনি বের করেন, তাহলে ওটা বেসিকলি একটা স্টেডি কারেন্ট আসবে, মানে একটা ডিসি ভ্যালু আসবে যদি আমি এভারেজ বের করি। তো ওই ডিসি ভ্যালু বেসিকলি কি রিপ্রেজেন্ট করে, কোন একটা এসি কোয়ান্টিটি ডিসি ভ্যালু রিপ্রেজেন্ট করে যে কোনো একটা সার্টেন সময় ধরে এই ডিসি ভ্যালুটাকে আমি যদি চালাই, মানে এই অল্টারনেটিং এর ডিসি যদি আমি চালাই, তাহলে যেই পরিমাণ চার্জ ট্রান্সফার হবে এই অল্টারনেটিং কারেন্টটাকে ওই সময় ধরে চালালে সেম পরিমাণই ওই সার্কিটের মধ্যে দিয়ে ইলেকট্রিক চার্জ ট্রান্সফার হবে, এটাই বোঝায়। তো যে জিনিসটা বোঝা গেল আমাদের প্রথম টপিকটা, যে যদি আমাদের কোনো সিমেট্রিক্যাল ওয়েভ থাকে, অর্থাৎ উপরে যতটুকু নিচে ততটুকু, এরকম কোনো সিমেট্রিক্যাল ওয়েভ থাকলে আমরা কি করব, তার এভারেজ ভ্যালু যদি কখনো কনসিডার করতে বলে, তাহলে আমরা এভারেজ ভ্যালু কিভাবে কনসিডার করব, আমরা কনসিডার করব হচ্ছে যে আমরা শুধুমাত্র পজিটিভ হাফ অথবা নেগেটিভ হাফের জন্য তার এভারেজ ভ্যালুটা শুধুমাত্র বের করবো, মানে হাফ অফ দি এরিয়ার জন্য এভারেজ ভ্যালু বের করব। আর যদি কোনো নন সিমেট্রিক্যাল ওয়েভ হয়, সাপোজ এটা আমি তো পুরাটাই উপরে যতটুকু এরিয়া নিচ্ছিলাম, নিচে ঠিক ততটুকু এরিয়ায় নিচ্ছিলাম, এখন যদি কোনো নন সিমেট্রিক্যাল ওয়েভের অর্থ হচ্ছে এই জিরো এক্সিসের সাপেক্ষে উপরে আর নিচে দুইজন সেম এরিয়া কভার করে না। সাপোজ আমি একজনকে এরকম ড্র করে আরেকজন নিচে অল্প একটু, বা আরেকটা ওয়েভ হতে পারে এইরকম যে দুইটা জিনিসই উপরে, আমি যদি ধরেন কোনো হাফ রেকটিফাইড সার্কিট নেই তাহলে তার ওয়েভ এরকম আসার কথা। আবার কোনোটা হতে পারে অল্টারনেটিং এ, যেহেতু সে তো এরকমও হতে পারে।
তো যদি এরকম ওয়েভ থাকে তাহলে এই ক্ষেত্রে আমরা এরা যেহেতু সিমেট্রিক্যাল না, অর্থাৎ উপরে নিচে সেম এরিয়া কনসিডার করতেছে না, সো দ্যাটস ওয়াই এদের ক্ষেত্রে আমরা ফুল সাইকেলে নিব। বাট যদি এমন কোন ওয়েভ থাকে যারা সিমেট্রিক্যাল, অর্থাৎ উপরে যতটুকু এরিয়া কভার করেছে নিচে ঠিক ততটুকু এরিয়া কভার করেছে, এইসব ক্ষেত্রে যখন আমরা এভারেজ ভ্যালু কনসিডার করব তখন কিন্তু আমার হাফ ওয়েভের জন্য এভারেজ ভ্যালু কনসিডার করতে হবে। হোপসো কথাটা বোঝা গেল। আমি যে কথাগুলো মুখে বললাম এই কথাগুলাই এতক্ষণ এই উপরের যে ডেসক্রিপশনটা দেখতে পাচ্ছেন এই ডেসক্রিপশনে লেখা আছে যে আমাদের সিমেট্রিক্যাল ওয়েভ হলে কি হবে। এই যে সিমেট্রিক্যাল ওয়েভ হলে আমাদের যে টু হাফ সাইকেল থাকবে আমার এক্স্যাক্টলি সিমিলার হবে। তো তখন আমরা যেটা করব শুধুমাত্র হাফ সাইকেলের জন্য কনসিডার করবো। আর যদি নন সিমেট্রিক্যাল হয় তাহলে তার এভারেজ ভ্যালু করার সময় আমরা কমপ্লিট সাইকেল কনসিডার করব, কারণ হচ্ছে তখন কমপ্লিট সাইকেল কিন্তু জিরো এক্সিসের সাপেক্ষে অ্যাকচুয়ালি উপরে নিচে সেম থাকে না। ঠিক আছে, এবার কথা হচ্ছে এই এভারেজ ভ্যালুটা আমরা সাইনোসয়েডাল ওয়েভের ক্ষেত্রে কিভাবে কনসিডার করব বা কিভাবে বের করব। এখন এই এভারেজ ভ্যালু কিভাবে বের করব, এটা অ্যানালাইটিক্যাল মেথডটা কি, আমরা এই মেথডটা কি ধরবো। আচ্ছা, আমরা এখন একটা অল্টারনেটিং কোয়ান্টিটি ধরলাম, এটা হচ্ছে সেই অল্টারনেটিং কোয়ান্টিটিটা যেখানে আই ইজ ইকুয়াল টু, আমরা কি জানি যখন আমরা কোনো এসি লিখি তখন তাকে স্মল আই দিয়ে রিপ্রেজেন্ট করি, আই ইজ ইকুয়াল টু আই এম তার ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড সাইন ওমেগা টি। এটা আমি একটা অল্টারনেটিং কোয়ান্টিটি ধরলাম যার আমার এভারেজ ভ্যালু বের করতে হবে। আচ্ছা, এখন যদি আমি তার এভারেজ ভ্যালু বের করি তাহলে কি আসে, তাহলে আমরা এভারেজ ভ্যালু এখানে আমি অল্টারনেটিং কোয়ান্টিটিটা একে নিছি, একে নেওয়ার পরে এটা হচ্ছে আমার ওই আই এর ওয়েভ, মানে আই ইজ ইকুয়াল টু আই এম সাইন ওমেগা টি, যার ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড হচ্ছে আই এম আর এটা হচ্ছে একটা সাইন ওয়েভ। এটার টাইম পিরিয়ড, টোটাল টাইম পিরিয়ড হচ্ছে টি আর অর্ধেক টাইম পিরিয়ড হচ্ছে টি ডিভাইডেড বাই টু। আর এই এক্স এক্সিসটা অবশ্যই হচ্ছে কি আমার ছোট টি হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস টাইমের সাপেক্ষে হবে। তো এই প্রত্যেকটা ছোট 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 টাইম ডিভিশনকে আমি ডিটি করে কনসিডার করতে পারি। আর আমি যদি এটাকে অ্যাঙ্গেলে কনসিডার করি তাহলে এই টোটাল অ্যাঙ্গেলটা হয়ে যাবে হচ্ছে টোয়াইস পাই, যার হাফ হচ্ছে গিয়ে পাই। আর এই স্মল প্রত্যেকটা অংশকে আমি ডি থিটা হিসেবে তখন কনসিডার করতে পারি, কারণ তখন এক্স এক্সিসটা আমার হয়ে যাবে হচ্ছে থিটা। আমি এটাকে টাইমের সাপেক্ষে রিপ্রেজেন্ট করতে পারি বা থিটা অ্যাঙ্গেলের সাপেক্ষেও রিপ্রেজেন্ট করতে পারি, যে কোনো দুইভাবেই রিপ্রেজেন্ট করা যায়। এখন আমরা বেসিকলি কি জানি, কোনো কিছুর এভারেজ ইজ ইকুয়াল টু অ্যালজেব্রিক সাম অফ এরিয়াস ডিভাইডেড বাই লেন্থ অফ দি কার্ভ। অ্যালজেব্রিক সাম অফ এরিয়াস ডিভাইডেড বাই হচ্ছে টোটাল লেন্থ। এটা আপনারা এখনো যখন ম্যাথ করেন ইন্টারে ম্যাট্রিকে তখন কোনো কিছুর এভারেজ ভ্যালু কিন্তু আমরা এইভাবেই বের করছি যে তার এভারেজ ভ্যালু হচ্ছে অ্যালজেব্রিক সাম অফ দি এরিয়াস ডিভাইডেড বাই টোটাল লেন্থ। তো প্রথমে আমি যদি আপনাদেরকে দেখাই যে ফুল সাইকেলের জন্য আসলে কনসিডার করলে কি হয়। ফুল সাইকেলের জন্য আমি যদি এই আই এভারেজ বের করি, যেহেতু এটা একটা কারেন্ট ওয়েভ সো এটার এভারেজ যদি বের করি, দ্যাটস ওয়াই আই দিয়ে নিচে লিখেছি হচ্ছে আই এভারেজ, ইভিজি দিয়ে বোঝা হচ্ছে আই এর এখন এভারেজ ভ্যালু বের করবো ইজ ইকুয়াল টু কি বলেছে, অ্যালজেব্রিক সাম অফ এরিয়াস। তো আমি যদি এখন ফুল সাইকেল ধরি তাহলে আমার লেন্থ অফ দি কার্ভ কত হবে এই জিরো থেকে টোটাল টি পর্যন্ত, টাইম পিরিয়ড টি পর্যন্ত, কারণ আমি ফুল সাইকেলের জন্য এখন এভারেজ ভ্যালু বের করতেছি। সো এই সাইকেলের জন্য তার লেন্থ কত, লেন্থ হচ্ছে টোটাল টাইম পিরিয়ড টি। সো দ্যাটস ওয়াই আমি নিচে লিখেছি টি আর উপরে হচ্ছে অ্যালজেব্রিক সাম অফ এরিয়াস। তো জিরো থেকে টি পর্যন্ত আমি এখন তার এরিয়া বের করার জন্য কি করব, আমার যেহেতু এই পুরা ওয়েভটার জন্য অ্যালজেব্রিক সাম বের করতে হবে সো দ্যাটস ওয়াই আমি এই পুরা ওয়েভটাকে ইন্টিগ্রেট করতেছি জিরো থেকে টি পর্যন্ত। ইন্টিগ্রেশনের মানে কিন্তু হচ্ছে যোগজীকরণ, অর্থাৎ এই পুরা জিনিসটাকে আমি জিরো থেকে টি পর্যন্ত এই পুরো এরিয়াটাকে বেসিক্যালি আমি যোগ করতেছি, আর কিছুই না। ইন্টিগ্রেশন করার অর্থ হচ্ছে এইটাই। তো জিরো থেকে টি ইন্টিগ্রেশন করব এই আইটাকে, অর্থাৎ এই এরিয়াটা যদি আমি বলি সাম অফ অ্যালজেব্রিক সাম অফ এরিয়াস যদি বলি তাহলে ওয়াই ইন্টু এক্স যদি কনসিডার করি আসলে, তাহলে ওয়াই এক্সিসে হচ্ছে কি অ্যাকচুয়ালি আমার আই আর এক্স এক্সিস বরাবর হচ্ছে কি আমার ডিটি, অর্থাৎ প্রত্যেকটা ইনস্ট্যান্টেনিয়াস সময়ে আমি আই এর এই যে ছোট 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 ভ্যালু গুলা, মানে এই ডিটি মানে কি, এই প্রত্যেকটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র সময়ে আই এর ইনস্ট্যান্টেনিয়াস যে ভ্যালু গুলো ওগুলা জাস্ট আমি যোগ করে দিচ্ছি। এই ইন্টিগ্রেশনের অর্থ কিন্তু সেটাই যে জিরো থেকে টি টাইম পর্যন্ত প্রত্যেকটা ডিটি ডিটি সময়ে আই এর যে ইনস্ট্যান্টেনিয়াস প্রত্যেকটা ভ্যালু আছে ওগুলাকে আমি যোগ করে করে যাচ্ছি, তখনই কি আমি অ্যালজেব্রিক সাম অফ এরিয়াস পাবো। সো আমি এটাকে কিভাবে করতেছি, একটু নিচে যাই। আই ইজ ইকুয়াল টু আমার ইকুয়েশনটা কি, আই ইজ ইকুয়াল টু আই এম সাইন ওমেগা টি, ডিটি তো থাকলোই আর টি তো এর মতোই থাকবে। এখন আমি যদি ইন্টিগ্রেশন করি আমার আই এম কনস্ট্যান্ট, কারণ ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড সাইনোসয়েডাল ওয়েভ সো ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড কনস্ট্যান্টই থাকবে। সো আই এম টাকে আমি বাইরে বের করে নিচ্ছি যেহেতু সে
কনস্ট্যান্ট, টাইমের সাপেক্ষে তার কোনো পরিবর্তন নেই। তো আই এম বাইরে বের করে দিলে সাইন থিটাকে যদি আপনি ইন্টিগ্রেশন করেন তাহলে মাইনাস কস থিটা আসে। আর কস থিটা আমি এটাকে টাইমের পার্সপেক্টিভে যেহেতু করতেছি, সো দ্যাটস ওয়াই, যেহেতু ওমেগা কনস্ট্যান্ট, সো ইন্টিগ্রেশনের সময় কনস্ট্যান্টটা নিচে চলে আসে। তো সাইন থিটাকে করলে আসবে আমার কস থিটা, অর্থাৎ সাইন টিকে আমি ডিটির সাপেক্ষে যেহেতু করতেছি, সো কস থিটা, আর ওমেগাটা নিচে চলে আসবে, সো ওমেগা নিচে চলে আসলো। আর এটার সামনে অবশ্যই একটা মাইনাস আসবে, কারণ সাইন থিটাকে ইন্টিগ্রেশন করলে মাইনাস কস থিটা আসে। তো এখন আমি এই মাইনাস চিহ্নটাকে বের করে নিলাম, আর আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বসাবো, অর্থাৎ কস ওমেগা টি মাইনাস কস জিরো। এখন ওমেগার বদলে আমরা লিখতে পারি কি, আমরা জানি টাইম পিরিয়ড টি এর সাথে ওমেগা রিলেশন হচ্ছে 2 পাই ডিভাইডেড বাই টি। তো টি আর টি হচ্ছে ক্রিস ক্রস চলে যায়, থাকে কস টোয়াইস পাই। তো কস টোয়াইস পাই মাইনাস কস জিরো। কস টোয়াইস পাই এর ভ্যালু হচ্ছে গিয়ে 1, আর কস জিরোর ভ্যালু হচ্ছে 1, সাইন জিরোর ভ্যালু হচ্ছে 0, আর কস জিরোর ভ্যালু হচ্ছে 1, সো 1 মাইনাস 1 আলটিমেটলি হয়ে যায় 0। তো আমরা এটাই জানি যে আমাদের এই অল্টারনেটিং কোন সিমেট্রিক্যাল ওয়েভ যদি হয়, বলা হয়েছিল সিমেট্রিক্যাল, অবশ্যই এই সাইনোসয়েডাল ওয়েভটা কিন্তু সিমেট্রিক্যাল, কারণ আই এম সাইন ওমেগা টি মানে এই পাশে যতটুকু এরিয়া থাকার কথা এই পাশে ঠিক ততটুকু এরিয়া থাকার কথা। অর্থাৎ এই ফুল সাইকেলের জন্য যদি কখনো এভারেজ ভ্যালু কনসিডার করি তাহলে আলটিমেটলি সেটা 0 আসার কথা, আমরা মুখে বলতাম যে সেটা 0 আসার কথা, তো আমরা এখন করেও দেখালাম যে আলটিমেটলি কোনো ফুল সাইকেলের জন্য, অর্থাৎ সিমেট্রিক্যাল অল্টারনেটিং যারা, তাদের ক্ষেত্রে যদি আমি ফুল সাইকেল কনসিডার করি তাহলে আমার ভ্যালু চলে আসে 0। আপনার কথাটা বুঝতে পারতেছি না, ইয়া আসতেছে, কেটে কেটে আসতেছে, আবার বলেন তো। ক্যালকুলেশনের লাস্টের লাইন। ক্যালকুলেশনের লাস্টের লাইন, আচ্ছা কোন জায়গায় সমস্যা হচ্ছে লাস্টের লাইনে? আমার আই এম ডিভাইডেড বাই 2 পাই ইকুয়াল টু -1 না, -1 -1 -2 হতো না রে ম্যাম? cos 2 পাই এর ভ্যালু -1। সরি। আচ্ছা ওকে, তাহলে ফুল সাইকেলের জন্য যেটা দেখা গেল যে আলটিমেটলি ফুল সাইকেলে 0ই আসার কথা, কিন্তু আমরা কি জানি কোন সিমেট্রিক্যাল অল্টারনেটিং কারেন্টের ক্ষেত্রে বা ভোল্টেজের ক্ষেত্রে আমরা এভারেজ ভ্যালু নিব শুধুমাত্র হাফ ওয়েভের জন্য, এটাই আমাদের এই চ্যাপ্টারের কনসিডারেশন। তো আমরা এই হাফ ওয়েভের জন্য যদি এখন কনসিডার করি তাহলে কি আসবে, ওটাই অ্যাকচুয়ালি আমাদের দেখার বিষয়। আমরা যেটা বলেছিলাম যে ফুল সাইকেলের জন্য 0 আসার কথা, ওটা আমরা দেখলাম যে অ্যাকচুয়ালি 0 আসে, কিন্তু আমাদের কথা হচ্ছে যখন কোনো সিমেট্রিক্যাল সাইনোসয়েডাল ওয়েভ থাকবে বা সিমেট্রিক্যাল এসি ওয়েভ থাকবে তাদের ক্ষেত্রে আমরা সবসময় এভারেজ ভ্যালু বের করার সময় হাফ ওয়েভ কনসিডার করব, কারণ এই হাফ ওয়েভ কনসিডার করলে অ্যাকচুয়ালি যে ডিসি ভ্যালুটা আসবে ওটাই হচ্ছে ওই এসির ইকুইভ্যালেন্ট এভারেজ ভ্যালু আর ডিসি ভ্যালু। তো আমি যদি এখন হাফ ওয়েভ কনসিডার করি তাহলে আমি একটু নিচে যে হাফ ওয়েভের জন্য দেখাই, তো আমি পাশে ওয়েভটা আবার এঁকে নেই তাহলে আপনাদেরকে বুঝাতে সুবিধা হবে। এরকম ছিল ব্যাপারটা, আমাদের এদিকে টি ছিল, এইদিকে আমার টোটাল সাইনোসয়েডাল ওয়েভটা ছিল, উপরে আমার আই ছিল যেহেতু আমি কারেন্ট ওয়েভ নিয়েছিলাম। তো এখন আমি যদি এখানে হাফ ওয়েভ কনসিডার করি, হাফ ওয়েভ মানে হচ্ছে অর্ধেক, তো আমি যদি এইটুকু কনসিডার করি তাহলে আমি অ্যালজেব্রিক সাম অফ দি টোটাল ওয়েভ ডিভাইডেড বাই টোটাল লেন্থ করতে হবে। এখন টোটাল লেন্থ আমার হয়ে যাবে, এটা ছিল ফুল লেন্থ টি, তাহলে টোটাল লেন্থ আমার হয়ে যাবে এখানে টি ডিভাইডেড বাই 2, অর্থাৎ এখন আমার লেন্থ হয়ে যাবে টি ডিভাইডেড বাই 2। আর ইন্টিগ্রেশন করব আমি এখন 0 থেকে t/2 পর্যন্ত, এই পুরা যে এরিয়াটা আছে ওইটাকে, অর্থাৎ 0 থেকে t/2 পর্যন্ত এখন আমাকে আগের মতো ইন্টিগ্রেশনটা করতে হবে। ইন্টিগ্রেশন আগের মতোই, 0 থেকে শুধুমাত্র এখন t/2, যেহেতু হাফ ওয়েভের ক্ষেত্রে i ইন্টু ডিটি ডিভাইডেড বাই টোটাল লেন্থ হচ্ছে এখন t/2, যেহেতু আমি হাফ ওয়েভ কনসিডার করতেছি, অর্থাৎ টোটাল লেন্থ হচ্ছে t/2। এখন আমি যদি এটা করি তাহলে কি দাঁড়ায়, আমি এই t/2টাকে উপরে নিয়ে আসলে 2 ডিভাইডেড বাই টি হবে, আর এই সাইন ওমেগা টি কে করলে আগের মতোই মাইনাস কস থিটা, যেহেতু ওমেগাটা কনস্ট্যান্ট টাইম, সো দ্যাটস ওয়াই আমি ওমেগাটাকে নিচে নিয়ে আসবো। তো আই এম ডিভাইডেড বাই ওমেগা, এখানে আই এম কনস্ট্যান্ট তাই তাকে আগে বের করে নিলাম, আর সাইন থিটাকে করলে মাইনাস কস থিটা, যেহেতু এ থিটা না, অর্থাৎ আমি যেহেতু টি এর সাপেক্ষে করতেছি, যেহেতু টি না, সো দ্যাটস ওয়াই এই ওমেগাটাকে আমি নিচে নিয়ে আসলাম, ইন্টিগ্রেশনের সময় নিচে আর ডিফারেন্সিয়েশনের সময় পাশে। তো এখন আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট যদি বসাই তাহলে কস ওমেগা টি এর জায়গায় বসাবে এখন t/2, আর এখানে টি এর বদলে বসবে 0, তো কস 0, আর এখানে হচ্ছে গিয়ে কস, আমার এখানে আবার চলে আসে হচ্ছে গিয়ে শুধু কস পাই হচ্ছে -1, তো -1 আর এখানে হচ্ছে গিয়ে +1, তো আলটিমেটলি এটা আসে 2। তো 2 আর 2 যদি আমি এখানে ক্রিস ক্রস করে দেই আর ওমেগার জায়গায় যদি আমি 2 পাই ডিভাইডেড বাই টি নিয়ে আসি তাহলে ব্যাপারটা কি দাঁড়ায়, ওমেগার জায়গায় 2 পাই ডিভাইডেড বাই টি আনলাম, সো আর এখানে
2 আর 2 যেটা ছিল ওরা ক্রিস ক্রস চলে যায়, আলটিমেটলি এখানে যেটা থাকে সেটা হচ্ছে কি 2 ডিভাইডেড বাই পাই, এই 2 আর এই 2 কাটাকাটি চলে যাবে, 2 ডিভাইডেড বাই পাই আই এম, কারণ টিও কাটাকাটি চলে যাবে, এইটি কাটাকাটি চলে যাবে, তো আলটিমেটলি থাকবে হচ্ছে 2 ডিভাইডেড বাই পাই ইন্টু আই এম। তো এখন আমরা যদি 2 ডিভাইডেড বাই পাই করি অর্থাৎ 2 ডিভাইডেড বাই 3.1416 করি, আলটিমেটলি ভ্যালু আসে 0.637 ইন্টু আই এম। অর্থাৎ কোন সিমেট্রিক্যাল সাইনোসয়েডাল ওয়েভের এভারেজ ভ্যালু ইজ ইকুয়াল টু 0.637 ইন্টু তার ম্যাক্সিমাম ভ্যালু। এই জিনিসটা প্রমাণ করা আসে পরীক্ষায় যে কোন সাইনোসয়েডাল ওয়েভের ক্ষেত্রে অল্টারনেটিং কারেন্টের ক্ষেত্রে দেখাও যে তার এভারেজ ভ্যালু ইজ ইকুয়াল টু 0.637 ইন্টু তার ম্যাক্সিমাম ভ্যালু। আমরা যদি কখনো কোনো সাইনোসয়েডাল ওয়েভ পাই তাহলে এর এভারেজ ভ্যালু যদি আপনাকে বের করতে বলে ম্যাথে, তাহলে আমরা ডিরেক্ট 0.637 ইন্টু আইএম করে দিলে অটোমেটিক্যালি তার এভারেজ ভ্যালু বের করে ফেলতে পারবো। বাট দিস ইজ অনলি অ্যাপ্লিকেবল ফর দি সাইনোসয়েডাল অল্টারনেটিং কারেন্টস অর অল্টারনেটিং ভোল্টেজ। যদি সে সাইনোসয়েডাল না হয়ে কোনো ট্রায়াঙ্গুলার ওয়েভ হয় বা স্কোয়ার ওয়েভ হয় তখন কিন্তু এই সূত্র অ্যাপ্লাই করা যাবে না। তখন আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে ওই ওয়েভের জন্য তার এভারেজ ভ্যালু অ্যাকচুয়ালি এই অ্যালজেব্রিক সাম করে ইন্টিগ্রেশন করে বের করতে হবে। তখন আমি ডিরেক্ট এই সূত্র বসাই দিতে পারবো না 0.637 ইন্টু আইএম। এটা শুধুমাত্র সাইনোসয়েডাল অল্টারনেটিং ভোল্টেজ বা অল্টারনেটিং কারেন্টের ক্ষেত্রে একমাত্র অ্যাপ্লিকেবল হবে 0.637 ইন্টু আইএম। পরীক্ষায় এই প্রমাণটা আসে যে বের করো এভারেজ ভ্যালু অফ কারেন্ট ইজ ইকুয়াল টু 0.637 ইন্টু ম্যাক্সিমাম ভ্যালু অফ কারেন্ট। বোঝাই যাচ্ছে যে আমি যখন এই অল্টারনেটিং কোয়ান্টিটিটার এভারেজ ভ্যালু বের করলাম সেটা কিন্তু অ্যাকচুয়ালি একটা ডিসি ভ্যালু আসবে, এভারেজ ভ্যালুটা অ্যাকচুয়ালি একটা ডিসি ভ্যালু আসবে। 0.637 ইন্টু আইএম অবশ্যই কোনো একটা কনস্ট্যান্ট ভ্যালু হবে, তার ম্যাক্সিমাম অ্যাম্পলিটিউড 5 ভোল্ট হতে পারে বা 6 ভোল্ট হতে পারে, ম্যাক্সিমাম অ্যাম্পলিটিউডটা একটা কনস্ট্যান্ট ভ্যালু হবে। সো দ্যাটস ওয়াই আলটিমেটলি এভারেজ ভ্যালুটা কিন্তু একটা কনস্ট্যান্ট ভ্যালু হবে। যদি আমি পজিটিভ হাফ সাইকেলের জন্য নেই তাহলে এটা একটা পজিটিভ ভ্যালু দেখাবে, আর যদি নেগেটিভ হাফ সাইকেলটার জন্য কনসিডার করি তাহলে সেম জিনিসই আসবে, জাস্ট সামনে একটা নেগেটিভ সাইন আসবে। এইটা গেল আমাদের এভারেজ ভ্যালু অল্টারনেটিং কারেন্টের ক্ষেত্রে, সাইনোসয়েডাল অল্টারনেটিং কারেন্টের ক্ষেত্রে এটা গেল তার এভারেজ ভ্যালু। এখন আমাদের পরবর্তী যেই টপিকটা সেটা হচ্ছে আরএমএস অর ইফেক্টিভ ভ্যালু অফ এসি। অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারটা যেটার জন্য করা সেটা হচ্ছে আরএমএস অর ইফেক্টিভ ভ্যালু। এটাকে আরএমএস ভ্যালুও বলা হয়, ইফেক্টিভ ভ্যালুও বলা হয়। এবং এই আরএমএস যে ওয়ার্ডটা উইচ এটা হচ্ছে স্ট্যান্ডস ফর রুট মিন স্কোয়ার। এটা অ্যাকচুয়ালি আরএমএস কথাটার অর্থ হচ্ছে রুট মিন স্কোয়ার। রুট মানে হচ্ছে এই যে আপনারা ম্যাথমেটিক্যালি যে রুটটা ইউজ করেন সেই রুট, আর মিন অর্থ হচ্ছে এভারেজ, এভারেজ ভ্যালু বা মিন ভ্যালু, আর স্কোয়ার দিয়ে আপনারা যে স্কোয়ার চিহ্ন ইউজ করেন সেইটাই। তো এই জিনিসটা রিপ্রেজেন্ট করে রুট মিন স্কোয়ার। আমরা দেখবো যেটাকে কেন এরকম রুট মিন স্কোয়ার বলা হয়। আচ্ছা, এখন কথা হচ্ছে কোন একটা এসি ওয়েভের আরএমএস ভ্যালু বলতে কি বুঝায়, এই জিনিসটা বুঝাইলেই আমরা তার পরবর্তীতে এটার প্রুফটাতে যেতে পারবো। যেমন আমি এভারেজ ভ্যালু অল্টারনেটিং কারেন্টের ক্ষেত্রে বের করছি, তেমনি অল্টারনেটিং কারেন্ট বা ভোল্টেজের ক্ষেত্রে তাদের আরএমএস ভ্যালুও বের করা যাবে। বাট এই ক্ষেত্রে আমাদের জানতে হবে যে আরএমএস ভ্যালুটা অ্যাকচুয়ালি কি রিপ্রেজেন্ট করে। কোন একটা এসি ওয়েভের যে আরএমএস ভ্যালু সেটা কি রিপ্রেজেন্ট করে, কোন একটা এসি ওয়েভের আরএমএস ভ্যালু সেই ডিসি কারেন্টটাকে রিপ্রেজেন্ট করে। অর্থাৎ এখানেও বোঝা যাচ্ছে যে কোন একটা অল্টারনেটিং কারেন্টের আরএমএস ভ্যালু অ্যাকচুয়ালি একটা ডিসি ভ্যালু। কি ডিসি ভ্যালু রিপ্রেজেন্ট করে, ওই ডিসি ভ্যালুটাকে কোন একটা সার্কিটের মধ্যে দিয়ে একটা সার্টেন সময় ধরে চালনা করলে যেই পরিমাণে হিট পাওয়ার জেনারেট করবে, এই এসিটাকে ওই সেম সময় ধরে চালনা করলে সেই পরিমাণে হিট পাওয়ার জেনারেট করবে। তাহলে কথাটা কি দাঁড়ালো, আমি যদি আপনাদেরকে একটু পিকচারে শো করি, মুখে বলে দিলাম কিছুই বোঝা গেল না, একটু যদি পিকচারে দেখাই তাহলে এই জিনিসটা আরো মোর ক্লিয়ার হবে। আমি এখানে একটা রেজিস্ট্যান্স নিলাম, এখানেও একটা রেজিস্ট্যান্স নিলাম, এখানে একটা ওয়াট মিটার নিছি, এটা অ্যাকচুয়ালি সার্কিটে ওয়াট মিটারের চিহ্ন, এবং এই সার্কিটেও আমি একটা ওয়াট মিটার নিলাম। এই ওয়াট মিটারটা কি জন্য নিলাম, তার হিট পাওয়ারটা মেজার করার জন্য। হিট পাওয়ার অ্যাকচুয়ালি ওয়াটে আসবে, তো রেজিস্ট্যান্সের জন্য যেহেতু তার রিয়েল পাওয়ার অ্যাকচুয়ালি ওয়াট পাওয়ার, হিট পাওয়ার যেটা অ্যাকচুয়ালি। সো এখানে ওয়াট পাওয়ারটা মেজার করার জন্য আমি একটা ওয়াট মিটার নিলাম যাতে আমি ওয়াট পাওয়ারটা মেজার করতে পারি বা হিট পাওয়ারটা মেজার করতে পারি। এখানে একটাই চেঞ্জটা কি, আমি এই রেজিস্ট্যান্সে একটা ডিসি ভ্যালু অ্যাপ্লাই করতেছি আর এই রেজিস্ট্যান্সে একটা এসি ভ্যালু অ্যাপ্লাই করতেছি। এই ডিসি ভ্যালুটাতে এরকম তীর চিহ্ন দেওয়ার অর্থ হচ্ছে এটাকে চেঞ্জ করা যায়, এরকম তীর চিহ্ন দেওয়ার অর্থ হচ্ছে এটাকে চেঞ্জ করা যায়, মানে চেঞ্জেবল জিনিসটা। এই ডিসি ভোল্টেজটাকে চেঞ্জ করা যায়, আমি কোনো ফিক্সড ডিসি দেই নাই। ফিক্সড ডিসি দেই নাই বলতে এটাকে আমি চেঞ্জ করে 5 ভোল্ট বা কখনো 6 ভোল্ট বা কখনো 10 ভোল্ট এরকম চেঞ্জ করতে পারবো। এই দুইটা ছবি করার অর্থ হচ্ছে আমি 10 সেকেন্ড ধরে যদি হিসাব করি
আমি 10 সেকেন্ড ধরে এই এসিটা সাপোজ চালনা করতেছি, এই এসি চালানোর ফলে এখানে যেই পরিমাণ ওয়াট পাওয়ার আসবে, সাপোজ ধরেন এটা 100 ওয়াট পাওয়ার দিচ্ছে, আমি 10 সেকেন্ড ধরে এই এসিটাকে চালনা করলে এটা 100 ওয়াট পাওয়ার দিচ্ছে। তাহলে আমি এই ডিসি ভ্যালুটাকে এমন ভাবে অ্যাডজাস্ট করব যে 10 সেকেন্ড ধরে এই ডিসি ভ্যালুটা চালনা করলে এখানেও সেম 100 ওয়াট পাওয়ারই দিবে। কথা বোঝা গেল? আমি এই আর এর ভিতর দিয়ে এই অল্টারনেটিং কারেন্টটা বা ভোল্টেজটা, এই অল্টারনেটিং ভোল্টেজটাকে চালালে 10 সেকেন্ড ধরে সে যেই পরিমাণ পাওয়ার দিবে, আমি ধরলাম 10 সেকেন্ড ধরে চালানোর ফলে সে 100 ওয়াট পাওয়ার দিচ্ছে। তাহলে এই ডিসি ওয়েভটাকে আমাকে এমন ভাবে অ্যাডজাস্ট করতে হবে যাতে তাকেও 10 সেকেন্ড ধরে চালালে সেও 100 ওয়াট পাওয়ার দেয়। যদি এইটা হয় তাহলেই এই ডিসিটাকে আমি এই এসির আরএমএস ভ্যালু বলতে পারবো। তাহলে এই ডিসিটাকে আমি এই এসির আরএমএস ভ্যালু বলতে পারবো। অর্থাৎ দুইজনের ওয়াট পাওয়ার যখন সেম হবে, সেম সময় ধরে চালালে দুইজনের ওয়াট পাওয়ার যখন সেম হবে, তখনই একমাত্র এই ডিসিটাকে আমি এই এসির আরএমএস ভ্যালু বলতে পারবো বা ইফেক্টিভ ভ্যালু বলতে পারবো। তাহলে কন্ডিশনটা কি? কন্ডিশনটা হচ্ছে এই এসির যে এভারেজ ভ্যালু অফ পাওয়ার সেটা ডিসির এভারেজ ভ্যালু অফ পাওয়ারের সমান হতে হবে। কন্ডিশন আরএমএস ভ্যালুর ক্ষেত্রে এইটাই। এই নিচে এই কথাটাই লেখা আছে যেগুলো আমি এতক্ষণ আপনাদেরকে বললাম, ভোল্টেজটাকে এমন ভাবে অ্যাডজাস্ট করতে হবে যেন সেম সময় ধরে চালনা করলে দুইজনের হিট পাওয়ার বা ওয়াট পাওয়ার সেম আসে। তো এখন আমরা যদি ক্যালকুলেশন করতে চাই এই অল্টারনেটিং কারেন্টের জন্য, তার আরএমএস ভ্যালু ক্যালকুলেট করতে চাই যে ডিসি ভ্যালুটা অ্যাকচুয়ালি কত আসে, যে ইকুইভ্যালেন্ট ডিসি বলতেছি যে অ্যাকচুয়ালি আরএমএস ভ্যালু সে আসলে কত আসে। তাহলে আমার এসির ক্ষেত্রে আমি যদি এভারেজ হিট প্রডিউস চিন্তা করতে চাই যে কতটুকু হিট প্রডিউস করতেছে, সেই পাওয়ারটা যদি আমি বের করতে চাই, তাহলে আমার 1 সাইকেলের জন্য এসির ক্ষেত্রে হবে, আমরা পি ইজ ইকুয়াল টু জানি, যেহেতু আমি এখানে কারেন্ট কনসিডার করতেছি উভয় ক্ষেত্রেই, তাহলে পি ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর, পি ইজ ইকুয়াল টু ভি আই বা পি ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর, অথবা পি ইজ ইকুয়াল টু লেখা যায় আই স্কোয়ার আর। তো আমি এই ফুল সাইকেলের জন্য অল্টারনেটিং কারেন্টের জন্য যদি পাওয়ার কনসিডার করি, তাহলে এভারেজ পাওয়ার বা এভারেজ কতটুকু হিট প্রডিউস হচ্ছে সেটা যদি কনসিডার করি, তাহলে 1/T, অর্থাৎ লেন্থ অফ দি সাইকেল ইন্টু 0 থেকে T, আর ফুল সাইকেলের জন্য তার পাওয়ার আই স্কোয়ার আর ইন্টু ডিটি। আমি জাস্ট এখন টোটাল পাওয়ারটাকে বের করতে চাচ্ছি। এটা গেল হচ্ছে গিয়ে তার এসি পাওয়ার। আর সিম্পলি ডিসির ক্ষেত্রে আমরা জানি আই স্কোয়ার আর, ডিসির ক্ষেত্রে কোনো ইন্টিগ্রেশন বা ডিফারেন্সিয়েশনের দরকার হয় না। হিট পাওয়ার বা ডিসির ক্ষেত্রে বেসিকলি পাওয়ারই হচ্ছে আই স্কোয়ার আর। এবার আমাদের আরএমএস ভ্যালুর কন্ডিশন কি ছিল, যে এসি পাওয়ার ইজ ইকুয়াল টু ডিসি পাওয়ার, অর্থাৎ উভয় ক্ষেত্রে তাদের পাওয়ার হিট পাওয়ার সেম, অর্থাৎ পি এসি ইজ ইকুয়াল টু পি ডিসি। তো আমি পি ডিসি কি জানি, এখানে একটা জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে, আমি ডিসি পাওয়ারটা যখন বের করতেছি আমি কিন্তু বড় ক্যাপিটাল আই দিয়ে রিপ্রেজেন্ট করতেছি, বাট আমি যখন এসি পাওয়ার রিপ্রেজেন্ট করতেছি তখন কিন্তু স্মল লেটারে রিপ্রেজেন্ট করতেছি, কারণ এসি কে সবসময় স্মল লেটারে রিপ্রেজেন্ট করা হয়, কারণ ডিটি মানে হচ্ছে, ডিটি দিয়ে আপনি যখন ইন্টিগ্রেশন করতেছেন এর অর্থ হচ্ছে, আচ্ছা এর অর্থ হচ্ছে আমরা যেটা করতেছি প্রত্যেকটা ইনস্ট্যান্টেনিয়াস সময়ে এই পাওয়ারটাকে জাস্ট যোগ করতেছি। আর ডিসির ক্ষেত্রে এমন কোনো ব্যাপার নাই, ডিসির ক্ষেত্রে যে পাওয়ারটা থাকবে সেটা একদম কনস্ট্যান্ট আই স্কোয়ার আরই থাকবে, যেহেতু ডিসির টাইমের সাপেক্ষে কোনো চেঞ্জ নেই। এখন আমি যদি সূত্রে ফেলি, তাহলে আমার সূত্রটা দাঁড়ায় হচ্ছে পি এসি ইজ ইকুয়াল টু পি ডিসি, অর্থাৎ উভয় ক্ষেত্রে পাওয়ার সেম। তাহলে আমি পি ডিসির জায়গায় বসালাম হচ্ছে আই স্কোয়ার আর, আর পি এসির জায়গায় বসালাম হচ্ছে 1/T ইন্টিগ্রেশন অফ 0 to T আই স্কোয়ার আর ইন্টু ডিটি। এখন এই উভয় পাশ থেকে যে রেজিস্ট্যান্সের ভ্যালুটা, যেহেতু সেম রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে আমি এই কাজটা করতেছি, তো এখান থেকে আর আর এখান থেকে আর উভয় পক্ষ থেকে আমি বাদ দিয়ে দিলাম, যেহেতু আমি সেম রেজিস্ট্যান্সের জন্য এসি পাওয়ার ডিসি পাওয়ার কনসিডার করতেছি। তো এইবার কি করলাম, এই যে আইটা এটার বদলেই কিন্তু আমি লিখলাম আই আরএমএস, কারণ আমরা কি জানি এই এসি পাওয়ারটার যে ইকুইভ্যালেন্ট ডিসি আসার কথা সেটাই তো হচ্ছে এটা, কারণ আমি পি এসি ইজ ইকুয়াল টু পি ডিসি করতেছি। তো আলটিমেটলি আমার এই এসির ইকুইভ্যালেন্ট যেই কারেন্টটা সেটাই হবে গিয়ে আমার হচ্ছে আরএমএস কারেন্টটা বা আরএমএস ভ্যালুটা, কারণ আমি কি করতেছি বলতেছি যে এই এসির ইকুইভ্যালেন্ট যে ডিসি ভ্যালুটা আসবে সেটাই হচ্ছে গিয়ে তার আরএমএস ভ্যালু, এই এসির ইকুইভ্যালেন্ট যে ডিসি ভ্যালুটা আসবে সেটাই হচ্ছে গিয়ে তার আরএমএস ভ্যালু। তো এই আইটাকে আমি লিখে দিতে পারবো ডিরেক্ট আই আরএমএস স্কোয়ার, অর্থাৎ এটাই হচ্ছে সেই ইকুইভ্যালেন্ট ডিসি অফ দিস এসি। এই এসির ইকুইভ্যালেন্ট ডিসি ভ্যালুটাই কিন্তু হচ্ছে এই আইটা, তো দ্যাটস ওয়াই আই আরএমএস হোল স্কোয়ার। আর এই ছোট স্মল আই এর বদলে আমি কি লিখবো, আই এম সাইন ওমেগা টি। এখন আমি যদি এটাকে ক্যালকুলেশন করার একটু সুবিধা করে দিই, তাহলে এটা হবে আই এম স্কোয়ার, আর এখানে আমি একটা 2 কমন নিলাম সাইন স্কোয়ারের পাশে, এটা হবে অ্যাকচুয়ালি আই এম স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি।
আইএম স্কোয়ার কে আলাদা নিয়ে আসলাম, আর এটাকে 2 সাইন স্কোয়ার থিটার সূত্রে ফেলানোর জন্য আমি এই উপরে নিচে একটা 2 গুণ করে দিলাম, আলটিমেটলি এই 2 আর 2 ক্রিস ক্রস করে উপরের লাইনেই চলে যায়। সো 2 সাইন স্কোয়ার থিটা, 2 সাইন স্কোয়ার থিটাকে করলে আসে হচ্ছে কি 1 মাইনাস কস টুয়াইস থিটা। এটা করার উদ্দেশ্য হচ্ছে যাতে আমি ইন্টিগ্রেশনটাকে কমপ্লিট করতে পারি। তো আমি যদি এখন আস্তে আস্তে ইন্টিগ্রেশনের দিকে চলে যাই, আইএম স্কোয়ার কনস্ট্যান্ট সেটাকে বের করে দিব, আর এখান থেকে এই 2 টাকেও বের করে এনে এখানে লিখবো হচ্ছে টুয়াইস টি, আর এখানে 2 সাইন স্কোয়ার থিটাকে করলে হবে 1 মাইনাস কস টুয়াইস থিটা। এখানে যদি আমি এখন 1 কে করি, তার মানে 1 ইন্টু ডিএক্স কে যদি ইন্টিগ্রেশন করি আলটিমেটলি এক্স আসে, তো এখানে 1 ইন্টু ডিটি কে ইন্টিগ্রেশন করলে আলটিমেটলি টি আসলো, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, আপার লিমিট আর লোয়ার লিমিট বসালাম, আর মাঝখানের মাইনাসটা রয়ে গেল। কস থিটাকে করলে সিম্পলি ইন্টিগ্রেশন করলে আসে সাইন থিটা, যেহেতু 2 ওমেগা কনস্ট্যান্ট, সো দ্যাটস ওয়াই 2 ওমেগাকে আমাকে নিচে নিয়ে আসতে হলো, আপার লিমিট আর লোয়ার লিমিট বসালাম। এখন এই ইকুয়েশনটাকে জাস্ট আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট আর এই পাশে 1 ডিভাইডেড বাই 2 ওমেগা যেটা ওটাকে পাশে নিয়ে আসলাম, আর সাইন 2 ওমেগাকে লিখলাম হচ্ছে 2 পাই ডিভাইডেড বাই টি, এখানেও আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বসালাম, এখানে সাইন 0 হয়ে যাবে। আর এই জায়গাটাকে যদি আমি করি তাহলে দেখা যায় সাইন 4 পাই আসে, আলটিমেটলি সাইন 0 0 সাইন 4 পাইও 0, কারণ বোথ অফ দেম অ্যাকচুয়ালি এক্সিস্ট ইন দি সেম পয়েন্ট। সাইন 0 সাইন টুয়াইস পাই সাইন 4 পাই এরা অ্যাকচুয়ালি সবাই সেম পয়েন্ট ইন্ডিকেট করে, সো সাইন 0 এর ভ্যালু যদি 0 হয় সাইন 4 পাই এর ভ্যালুও 0 হবে। সাইন 0 সাইন টুয়াইস পাই সাইন 4 পাই এরা অ্যাকচুয়ালি ওয়েভের সেম পয়েন্ট ইন্ডিকেট করে, সাইন 0 যেখানে সাইন টুয়াইস পাইও সেখানে, সাইন 4 পাইও সেখানে, অ্যাকচুয়ালি তারা সবাই 0। তো আলটিমেটলি এই পুরো পোর্শনটুকু চলে আসে হচ্ছে 0, সেটাকে যদি আমি কনসিডার করি দেখা যাচ্ছে আই এম স্কোয়ার ডিভাইডেড বাই 2 আসে, তার মানে এখানে আই আর এম এস ছিল এই পাশে, তো আই আর এম এস স্কোয়ার ইজ ইকুয়াল টু আই এম স্কোয়ার ডিভাইডেড বাই 2। আই এম স্কোয়ার ডিভাইডেড বাই 2 যদি হয় তাহলে এই পাশ থেকে আমি স্কোয়ারটাকে যদি সরাই দেই, স্কোয়ারটাকে যদি সরাই এই পাশে নিয়ে আসি তাহলে রুট হয়ে যায়, তাহলে আসে হচ্ছে কি রুট আই এম স্কোয়ার ডিভাইডেড বাই 2। এখান থেকেই কিন্তু জিনিসটা বের হয়ে যায় যে রুট মিন স্কোয়ার কেমনে আসে, এটা হচ্ছে রুট ডিভাইডেড বাই 2 অর্থাৎ এভারেজ মিন, এটা হচ্ছে মিন, আর এটা হচ্ছে স্কোয়ার অর্থাৎ রুট মিন স্কোয়ার, স্কোয়ারের মিন করে তার রুটকেই বলা হয় রুট মিন স্কোয়ার। ঠিক আছে, এখান থেকেই কিন্তু কথাটা আসছে এই যে রুট এভারেজ অর্থাৎ আমরা ধরে নেই হচ্ছে ডিভাইডেড বাই 2, আর স্কোয়ার হচ্ছে আই এম স্কোয়ার অর্থাৎ রুট মিন স্কোয়ার, অর্থাৎ স্কোয়ারের প্রথমে ওই জিনিসটার স্কোয়ার করে ওটার মিন করে এরপরে ওটার রুট, আলটিমেটলি RMS value is equal to IM, যেহেতু রুট আর স্কোয়ার কাটা চলে যায়, সো IM ডিভাইডেড বাই রুট 2, 1 ডিভাইডেড বাই রুট 2 এর ভ্যালু হচ্ছে 0.707 ইনটু IM। আলটিমেটলি কোন একটা অল্টারনেটিং কারেন্ট অর ভোল্টেজের RMS ভ্যালু ইজ ইকুয়াল টু 0.707 ইনটু IM, বাট এটা আগের মতোই, আগের এভারেজ ভ্যালুর মতোই কথাটা হবে, শুধুমাত্র সাইনোসয়েডাল ওয়েভের ক্ষেত্রেই, সাইনোসয়েডাল অল্টারনেটিং কারেন্ট বা ওয়েভের ক্ষেত্রেই আমরা শুধুমাত্র এই কথাটা ডিরেক্ট বলতে পারবো 0.707 ইনটু IM। সে যদি কোনো ধরনের স্কোয়ার ওয়েভ, ট্রায়াঙ্গুলার ওয়েভ বা অন্য কোনো ধরনের ওয়েভ হয় তাদের ক্ষেত্রে আরএমএস ভ্যালু বের করার সময় কিন্তু এই সূত্র ডিরেক্ট লেখা যাবে না, তাদের ক্ষেত্রে আবার আমাদেরকে ইন্টিগ্রেশন করে করে দেখতে হবে তার আরএমএস ভ্যালু বা এভারেজ ভ্যালু কত আসে। এই দুইটা টপিকই বেসিক্যালি এই চ্যাপ্টারের প্রমাণ। ম্যাম বলেন। ম্যাম আই এভারেজ আর আইআরএমএস দুইটাতে কি সেম পাওয়ার দেয়? না, দুইটাতে সেম পাওয়ার দেয় না। পার্থক্যটা কি একটু বলবেন? সিগনিফিকেন্স সিগনিফিকেন্স হচ্ছে আরএমএস ভ্যালুটা বেসিক্যালি পাওয়ার ক্যালকুলেশনে ইউজ করা হয়, কারণ আমরা আসলে যে পাওয়ারটা বাসা বাড়িতে কনজিউম করি সেটা হচ্ছে এই আরএমএস পাওয়ারটাই, মানে এই আরএমএস ভ্যালুটাই আমরা অ্যাকচুয়ালি কমপ্লিট যে ওয়েভটা আই ওয়েভটা সেটা কখনোই পাই না, আমরা আসলে এই এভারেজ পাওয়ারটাই কনসিডার করি। আরএমএস ভ্যালু কনসিডার করা হয় অনলি ফর পাওয়ার, পাওয়ার ক্যালকুলেশনে। আর ম্যাম এভারেজ ভ্যালুটার সিগনিফিকেন্স? এভারেজ ভ্যালু দিয়ে, এভারেজ ভ্যালুটা তো অ্যাকচুয়ালি এভারেজ ভ্যালু থেকে তো কোনো অ্যাকচুয়ালি পাওয়ার বের হয় না, এভারেজ ভ্যালু হচ্ছে আমি জাস্ট সাইনোসয়েডাল কোন একটা ওয়েভ নিলে আমি ওখান থেকে কতটুকু এভারেজ পাচ্ছি জাস্ট সেটা বের করতে পারবো, কিন্তু আরএমএস ভ্যালুটা এই চ্যাপ্টারটাই বেসিক্যালি হচ্ছে কি আরএমএস ক্যালকুলেশন করার জন্য, যে কোন একটা সাইনোসয়েডাল ওয়েভ নিলে অ্যাকচুয়ালি আমি সেখান থেকে কতটুকু মানে হিট পাওয়ার পাবো, অ্যাকচুয়ালি আমরা তো হিট পাওয়ারই কনসিডার করি, তো কতটুকু হিট পাওয়ার পাবো ওটা অ্যাকচুয়ালি আরএমএস ভ্যালুর উপরে ডিপেন্ড করে। ম্যাম আইআরএমএস এ কি হাফ ওয়েভ নেওয়া যায়?
আইআরএমএস এ হাফ ওয়েভ নেওয়া লাগবে না, এটা তো আইএম স্কোয়ার হয়ে যায়, এটার ক্ষেত্রে ফুল ওয়েভ কনসিডার করা যায়, শুধুমাত্র এভারেজ ভ্যালু বের করার জন্য হাফ ওয়েভ নিব। আরএমএস ভ্যালু যেহেতু আপনি আই স্কোয়ার করে দেন, কোন একটা স্কোয়ার করে দেওয়ার অর্থ কি, সে তো অ্যাকচুয়ালি পজিটিভ ভ্যালুই চলে আসবে, তাই না? আরএমএস ম্যাম ভ্যালু আমি যদি করি কি পাওয়া যাবে এটা না, টি এটা বাই টু পাওয়া যাবে না, পর্যন্ত? পাওয়া যাবে না, পাওয়া যাবে না। আচ্ছা ম্যাম। এইখানে আরেকটা জিনিস দেখেন, এই যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনে যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে, আপনি যদি এটাকে কারেন্ট ওয়েভ ধরেন, এই যে আপনার, আমি অন্য কালার নেই, আচ্ছা, এইটা যদি আমাদের কারেন্ট ওয়েভটা হয়, এই যে আই, এইটাকে যদি আপনি স্কোয়ার করে ফেলেন আই স্কোয়ার, তো আলটিমেটলি পুরো ওয়েভটা হচ্ছে এইটা, এটা হচ্ছে আই স্কোয়ার। মানে আপনারা এর আগে রেজিস্টিভ সার্কিটের ক্ষেত্রে যে পাওয়ারটা দেখছেন এটা কিন্তু ওই ওয়েভটাই আই স্কোয়ার। আচ্ছা, যদি এখন আমি এর আই স্কোয়ার করি, অ্যাকচুয়ালি এর যদি এভারেজ বের করি তাহলে অবশ্যই সেটা এরকম একটা ডিসি ওয়েভ শো করবে এভারেজ, এবং এটার যদি আপনি মিন নেন মানে রুট নেন, সেটা অ্যাকচুয়ালি শো করবে যেটা, সেটা হচ্ছে এটা, এরকম একটা স্ট্রেইট লাইন, অর্থাৎ একটা ডিসি ভোল্টেজ। তো আলটিমেটলি এটাই হচ্ছে কি আপনাদের ওই আরএমএস ভ্যালুটা। আমরা অ্যাকচুয়ালি যেটা হয় যে আমরা এই যে টোটাল এই অল্টারনেটিং কারেন্ট বা ভোল্টেজ গুলো কনসিডার করে রিয়েলিটিতে অ্যাকচুয়ালি আমরা এই টোটাল যে অল্টারনেটিং কারেন্ট বা ভোল্টেজ, এই পুরা যে পিক ভ্যালু থাকে আইএম, এই জিনিসটা অ্যাকচুয়ালি পাই না। আমরা যেটা পাই সেটা হচ্ছে গিয়ে এটার যে আরএমএস ভ্যালুটা বা ইফেক্টিভ ভ্যালুটা, আমরা অ্যাকচুয়ালি ওটাই পাই, ওটা ধরেই অ্যাকচুয়ালি পাওয়ার ক্যালকুলেশন করা হয়। যে ইফেক্টিভ ভ্যালুটা পাই ওটা ধরেই অ্যাকচুয়ালি পাওয়ার কনসিডার, মানে আমরা অ্যাকচুয়ালি ওটাই পাই। আমরা এই টোটাল যে ওয়েভটা আমাদেরকে পাঠানো হয়, সেই ওয়েভটার যেই আইএম বা যে টোটাল ওয়েভের যে ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড, আমরা অ্যাকচুয়ালি এই জিনিসটা পাই না। আমরা পাই যেটা, সেটা হচ্ছে ইফেক্টিভ ভ্যালু বা আরএমএস ভ্যালুটা পাই, আমাদেরকে যেটা পাঠানো হয়। এইটা হচ্ছে এই চ্যাপ্টারের অ্যাকচুয়ালি দুইটা কোশ্চেন, একটা হচ্ছে অল্টারনেটিং কারেন্টের ক্ষেত্রে তার এভারেজ ভ্যালু বের করা, আর অল্টারনেটিং কারেন্টের ক্ষেত্রে তার আরএমএস ভ্যালু বের করা। এখন আর দুইটা ফ্যাক্টর আছে, সেটা একটা হচ্ছে ফর্ম ফ্যাক্টর আর একটা হচ্ছে ক্রেস্ট ফ্যাক্টর। এগুলো কিছুই না, এগুলো হচ্ছে এই আরএমএস ভ্যালু আর এভারেজ ভ্যালু গুলা দিয়ে বের করা হয়। জাস্ট এই ফর্ম ফ্যাক্টর বা ক্রেস্ট ফ্যাক্টর গুলা যেই কাজে লাগে, ফর্ম ফ্যাক্টর দিয়ে কোনো একটা ওয়েভের শেপ, সে দেখতে কেমন, তার এই বৈশিষ্ট্যগুলা, কিছু বৈশিষ্ট্য ক্যালকুলেশনের জন্য সাধারণত লাগে, বা কিছু টেস্টিং করার জন্য লাগে। আমরা যখন এই ওয়্যারের ক্ষেত্রে কিছু টেস্টিং করি, তখন আমাদের এই ফর্ম ফ্যাক্টর বা ক্রেস্ট ফ্যাক্টর গুলা ইউজ করা হয়। এরা কিছুই না, একটা ফর্ম ফ্যাক্টর হচ্ছে জাস্ট কোন একটা ওয়েভের এভারেজ ভ্যালু, আর কোন একটা ওয়েভের আরএমএস ভ্যালু আর তার এভারেজ ভ্যালুর হচ্ছে গিয়ে অনুপাত। আরএমএস ভ্যালু সবসময় ফুল ওয়েভের ক্ষেত্রে কনসিডার করতে হবে, যেহেতু আপনি এখানে আই স্কোয়ার নিয়ে নিচ্ছেন, সো আলটিমেটলি টোটাল জিনিসটাই পজিটিভ হয়ে যায়। তো দ্যাটস ওয়াই আরএমএস ভ্যালু ফুল ওয়েভের জন্য কনসিডার করতে হয়। কিন্তু এভারেজ ভ্যালু, আমি যেহেতু অল্টারনেটিং কারেন্ট বলতেছি, তো অল্টারনেটিং মানে হচ্ছে সিমেট্রিক্যাল ওয়েভের জন্য কনসিডার করতেছি, সাইনোসয়েডাল ওয়েভের জন্য। সো দ্যাটস ওয়াই কিন্তু আমি এভারেজ বের করার জন্য হাফ ওয়েভ কনসিডার করতেছি। এই যে দেখেন T/2, এটাও কিন্তু অ্যাকচুয়ালি T/2 ছিল, মানে ডিভাইডেড বাই T/2 ছিল, যেটা উপরে গেলে হয়ে যাচ্ছে 2/T। তো অ্যাকচুয়ালি ফর্ম ফ্যাক্টর যদি আমি এখন কোনো সাইনোসয়েডাল ওয়েভের ক্ষেত্রে বের করি, তার মানে আরএমএস ভ্যালু ডিভাইডেড বাই এভারেজ ভ্যালু। আমরা কি দেখে আসছি যে সাইনোসয়েডাল ভোল্টেজ, এখানে ভোল্ট মানে হচ্ছে ভোল্টেজ বা কারেন্ট, এটা কিন্তু ভোল্টেজ বাই কারেন্ট না, আপনারা আবার এটাকে অনুপাত কনসিডার করে নিয়েন না। এটা হচ্ছে ফর সাইনোসয়েডাল ভোল্টেজ বা কারেন্টের জন্য আরএমএস ভ্যালু ছিল 0.707 ইন্টু আইএম, আর এভারেজ ভ্যালু ছিল 0.637 ইন্টু আইএম। আলটিমেটলি যেটা আসে হচ্ছে 1.11। অর্থাৎ কোন একটা সাইনোসয়েডাল ভোল্টেজ বা কারেন্টের জন্য তার ফর্ম ফ্যাক্টর আজীবনে হচ্ছে 1.11, সবসময় 1.11 থাকবে। এগুলা দিয়ে অ্যাকচুয়ালি এই সাইনোসয়েডাল ওয়েভটার শেপ কি ঠিক আছে নাকি, বা তার বৈশিষ্ট্যগুলা পারফেক্ট আছে নাকি, এটা বের করা যায়। এই যদি পারফেক্টলি 1.11 আসে, দ্যাট মিনস আমি পারফেক্টলি একটা সুন্দর সাইনোসয়েডাল ওয়েভ পাঠাতে পারি। আর ক্রেস্ট ফ্যাক্টর কি? ক্রেস্ট ফ্যাক্টর অর এটাকে বলা হয় পিক ফ্যাক্টর। একটা হচ্ছে ফর্ম ফ্যাক্টর, তাহলে ফর্ম ফ্যাক্টর কি দাঁড়ালো? ফর্ম ফ্যাক্টর ইজ ইকুয়াল টু আরএমএস ভ্যালু ডিভাইডেড বাই এভারেজ ভ্যালু। যেহেতু সাইনোসয়েডাল ভোল্টেজ অর কারেন্ট বলতেছি, সো দ্যাটস ওয়াই আমি আরএমএস ভ্যালুর সময় ফুল সাইকেল কনসিডার করতেছি, আর এভারেজ ভ্যালুর সময় হাফ সাইকেল কনসিডার করতেছি। আরএমএস ভ্যালু হচ্ছে এই যে √1/T, মানে হচ্ছে মিন, আর এই যে ইন্টিগ্রেশন দিয়ে আই স্কোয়ার ইন্টু ডিটি, এই মাঝখানের আই স্কোয়ারটা কিন্তু হচ্ছে গিয়ে ওই যে যেটাকে আমরা বলতেছি স্কোয়ার, রুট মিন স্কোয়ার, অর্থাৎ ফার্স্টে ওটাকে স্কোয়ার করো, তারপরে ওটার মিন বের করো। মিন বের করার অর্থ হচ্ছে এই ইন্টিগ্রেশন ডিভাইডেড বাই টি, এটাই তো হচ্ছে গিয়ে মিন মানে এভারেজ। তো প্রথমে স্কোয়ার করো, তারপর মিন করো, এরপরে পুরাটাকে রুট করো, এটাই হচ্ছে রুট মিন স্কোয়ার। অর্থাৎ প্রথমে স্কোয়ার করো,
তারপরে মিন করো, তারপরে রুট করো, রুট মিন স্কোয়ার। আচ্ছা, এটা গেল ফর্ম ফ্যাক্টর। এবার ক্রেস্ট ফ্যাক্টর বা পিক ফ্যাক্টর কি? ক্রেস্ট ফ্যাক্টর বা পিক ফ্যাক্টর হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু ডিভাইডেড বাই আরএমএস ভ্যালু। এটা সূত্র হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু ডিভাইডেড বাই আরএমএস ভ্যালু। তো সাইনোসয়েডাল ওয়েভের ক্ষেত্রে যদি আমরা এখন বের করতে চাই, তাহলে সাইনোসয়েডাল ওয়েভের ক্ষেত্রে তার ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে আইএম, আর আরএমএস ভ্যালু আমরা বের করে আসছি 0.707 ইন্টু আইএম। তো আইএম আর আইএম যদি ক্রিস ক্রস চলে যায়, সো 1 ডিভাইডেড বাই 0.707 আসে হচ্ছে 1.414। এটা দিয়ে যেটা রিপ্রেজেন্ট করে সেটা হচ্ছে, এগুলা হচ্ছে টেস্টিং এ, ইনসুলেশন টেস্টিং এ ব্যবহার করা হয়। কিভাবে টেস্টিং এ ব্যবহার করা হয়? কোন একটা ইনসুলেটরের ক্ষেত্রে তার ওহমিক ভ্যালু বা তার ওহমিক ভ্যালু অর্থাৎ তার রেজিস্ট্যান্স অ্যাকচুয়ালি কত, ওইগুলা কনসিডারেশন বা ওইসব টেস্টিং এর ক্ষেত্রে এই পিক ফ্যাক্টর বা ক্রেস্ট ফ্যাক্টর ইউজ করা হয়। ওগুলা মেশিন যখন পড়তে যাবেন আপনারা তখন আরো ভালো দেখতে পাবেন। এখানে জাস্ট আপনাদের এই দুইটা সূত্রই লাগবে, আর কিছুই লাগবে না। একটা হচ্ছে ফর্ম ফ্যাক্টরের সূত্রটা কি? ফর্ম ফ্যাক্টরের সূত্র হচ্ছে আরএমএস ভ্যালু ডিভাইডেড বাই এভারেজ ভ্যালু, আর ক্রেস্ট ফ্যাক্টরের সূত্রটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু ডিভাইডেড বাই আরএমএস ভ্যালু। আমাদের ম্যাথ গুলা সলভ করার জন্য পরীক্ষার সময় আসে হয়তো যে ফর্ম ফ্যাক্টর জিনিসটা কি, তখন এই কাকে বলে এটা লিখে, যে ডেফিনেশনটা লিখে, যে ফর্ম ফ্যাক্টর ইজ দি রেশিও অফ ইফেক্টিভ ভ্যালু টু দি এভারেজ ভ্যালু। ইফেক্টিভ ভ্যালু আর আরএমএস ভ্যালু কিন্তু সেম, মানে দুইটার অর্থ সেম। So effective value divided by average value. And what is the crest factor or peak factor? The crest factor or peak factor is actually the ratio between the maximum value to the RMS value. এটাই পরীক্ষায় কোশ্চেন আসতে পারে যে ক্রেস্ট ফ্যাক্টর কি বা পিক ফ্যাক্টর কি, তখন আপনারা এটা দেখাবেন। আর যদি পরীক্ষা আসে যে সাইনোসয়েডাল ওয়েভের ক্ষেত্রে দেখাও যে তার ক্রেস্ট ফ্যাক্টর ইজ ইকুয়াল টু 1.414, তখন জাস্ট এই ক্রেস্ট ফ্যাক্টরটা কাকে বলে লিখে জাস্ট দেখাবেন যে সাইনোসয়েডাল ওয়েভের ক্ষেত্রে ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে আইএম আর আরএমএস ভ্যালু হচ্ছে 0.707 আইএম। তো আলটিমেটলি আসে হচ্ছে 1.414। এই কোশ্চেনটা আসলে ফর্ম ফ্যাক্টর ক্রেস্ট ফ্যাক্টরের কোশ্চেনটা আসলে ইদার 6 মার্কস থাকে আর 10 মার্কস থাকে। সেগুলো দেখে বুঝে অ্যান্সার করতে হয়, যে কত মার্কস আছে সেই অনুযায়ী। তো এই চারটা কোশ্চেনই, অর্থাৎ প্রথমে এভারেজ ভ্যালু হচ্ছে ইজ ইকুয়াল টু 0.637 ইন্টু ম্যাক্সিমাম ভ্যালু, আরএমএস ভ্যালু ইজ ইকুয়াল টু 0.707 ইন্টু ম্যাক্সিমাম ভ্যালু, ক্রেস্ট ফ্যাক্টর কি, ফর্ম ফ্যাক্টর কি, এই চারটা কোশ্চেনই হচ্ছে এই চ্যাপ্টারের থিওরি। এই চ্যাপ্টারে আর কোনো থিওরিটিক্যাল পোর্শন নেই, ঠিক আছে? এরপরে যেটা শুরু হবে এই চ্যাপ্টারে সেটা হচ্ছে ম্যাথস। তো আমার লেকচার 1 ইফেক্টিভ 1 নামে যেই পিডিএফটা আমি আপনাদের কাছে আপলোড করব, এই ইফেক্টিভ 1 পিডিএফটা হচ্ছে কি শুধুমাত্র এই চ্যাপ্টারের থিওরি গুলা। এখন আমরা যেই পোর্শনটাতে যাব সেটা হচ্ছে ইফেক্টিভ 2। আমরা জাস্ট কয়েকটা ম্যাথস দেখবো এখন, তাহলে আমাদের জন্য আরো ক্লিয়ার হবে যে আমরা এই ইফেক্টিভ ভ্যালুগুলা বা আরএমএস ভ্যালুগুলা ওয়েভের ক্ষেত্রে আসলে কিভাবে বের করি। এখন ম্যাম কোশ্চেন, বলেন। ম্যাম আমাদের ক্রেস্ট ফ্যাক্টর এবং ফর্ম ফ্যাক্টর ক্রেস্ট ফ্যাক্টর সিগনিফিকেন্সটা কি? এতক্ষণ তাইলে আপনাকে আমি কি বললাম, ফর্ম ফ্যাক্টর দিয়ে একটা ওয়েভের তার আকৃতি কেমন বা তার স্ট্রাকচারটা কেমন, সে কি সাইনোসয়েডাল নাকি অন্য কোনো ওয়েভ। যদি সাইনোসয়েডাল ওয়েভ হয় তাহলে অ্যাকচুয়ালি সে 1.11 দেখাবে, কারণ আমি আরএমএস ভ্যালু ডিভাইডেড বাই এভারেজ ভ্যালু বের করতেছি। আর ক্রেস্ট ফ্যাক্টর যেটা, সেটা ইনসুলেশন টেস্টিং এ বের করা হয়। এটা মেশিনের ক্ষেত্রে দেখবেন ইনসুলেশন টেস্টিং এ যখন কোন একটা ইনসুলেটরে কি পরিমাণে ওহমিক ভ্যালু আছে এটা কনসিডার করা হবে, তখন এই ক্রেস্ট ফ্যাক্টরটা ইউজ করা হবে। এই চ্যাপ্টারের জন্য আপনাদের যেটা লাগবে সেটা হচ্ছে আপনাদের আমি বিভিন্ন ধরনের ওয়েভ দিয়ে বলবো তার ফর্ম ফ্যাক্টর আর ক্রেস্ট ফ্যাক্টর বের করো, এর বেশি এখানে কিছুই বলা হবে না। আলটিমেটলি এই ফর্ম ফ্যাক্টর আর ক্রেস্ট ফ্যাক্টর গুলো আপনারা যখন মেশিন পড়বেন তখন দেখবেন ওয়েভ গুলার ক্যারেক্টারিস্টিক্স বের করার জন্য বা ওহমিক ভ্যালু বের করার জন্য এই সূত্রগুলো কাজে লাগতেছে, যে আরএমএস ভ্যালু ডিভাইডেড বাই এভারেজ ভ্যালু অর ম্যাক্সিমাম ভ্যালু ডিভাইডেড বাই আরএমএস ভ্যালু। এই চ্যাপ্টারটার জন্য আপনাদের শুধুমাত্র এই দুটো সূত্র লাগবে, আর কিছুই লাগবে না। ওকে ম্যাম, ঠিক আছে? আচ্ছা, প্রথম প্রবলেম যেটা বলা হয়েছে ওটা একটু মনোযোগ দিয়ে দেখেন, কারণ পিকচারটা আমাদেরকে ড্র করতে হবে, মানে ওয়েভটা আমাদেরকে এই কোশ্চেনটা পড়ে ড্র করতে হবে, এরপরে এটার কাজ। ফাইন্ড দি ইফেক্টিভ ভ্যালু অফ আ কারেন্ট। আচ্ছা ঠিক আছে, ইফেক্টিভ ভ্যালু বের করতে বলা হয়েছে, দ্যাট মিনস ইফেক্টিভ ভ্যালু হচ্ছে আরএমএস ভ্যালু। আরএমএস ভ্যালু বের করতে বলা হয়েছে কারেন্টের, যেটা কি বলছে, দ্যাট স্টার্টস এট 0, রাইজেস ইনস্ট্যান্টেনিয়াসলি, দেন রিমেইনস এট আ ভ্যালু অফ 20 অ্যাম্পিয়ার ফর 10 সেকেন্ডস। আচ্ছা, আমি যদি আগে এক্স এক্সিস আর ওয়াই এক্সিস ড্র করে নিই, তাহলে অবশ্যই এক্স এক্সিস সবসময় টি থাকবে, আর ওয়াই এক্সিস যেহেতু আমার কারেন্টের বলছে এই ক্ষেত্রে আমার আই। বলা হয়েছে সে 0 থেকে শুরু হয়ে ইনস্ট্যান্টেনিয়াসলি রাইজ করবে, অর্থাৎ 0 থেকে শুরু হয়ে সাথে সাথে উপরে উঠে যাবে 10 অ্যাম্পিয়ার পর্যন্ত 10 সেকেন্ড সময় ধরে চলবে। অর্থাৎ আমি যদি এই পর্যন্ত ধরি 10 সেকেন্ড,
10 সেকেন্ড পর্যন্ত সে কন্টিনিউয়াসলি চলবে বলছে, অল্টারনেটিং কিন্তু বলে নাই, জিনিসটা খেয়াল করেন। একটা কারেন্ট বলছে 0 থেকে শুরু হয়ে স্টার্ট করে ইনস্ট্যান্টানিয়াসলি উপরে রাইজ করবে, দেন 10 অ্যাম্পিয়ার পর্যন্ত রিমেইন করবে, 20 অ্যাম্পিয়ার পর্যন্ত রিমেইন করবে 10 সেকেন্ড পর্যন্ত। তো 10 সেকেন্ড পর্যন্ত আমি তাকে এখানে যদি 20 অ্যাম্পিয়ার ধরি, 20 অ্যাম্পিয়ার পর্যন্ত সে কনস্ট্যান্ট থাকলো। আচ্ছা, এরপরে কি বলছে, দেন ডিক্রিজেস ইনস্ট্যান্টানিয়াসলি, 10 সেকেন্ড সময় গিয়ে সে ইনস্ট্যান্টানিয়াসলি ডিক্রিজ করবে এবং রিমেইন করবে এট আ ভ্যালু অফ 10 অ্যাম্পিয়ার ফর 20 সেকেন্ডস। আচ্ছা, তাহলে এটাকে যদি আমি ভাগ করে নেই, 0-র পরে 20-এর অর্ধেক যদি করি, এটা গেল 10 অ্যাম্পিয়ার। তো বলছে 10 সেকেন্ড সময় আসলে ইনস্ট্যান্টানিয়াসলি সে এখানে এসে ডিক্রিজ করে 10 অ্যাম্পিয়ার কারেন্ট ধারণ করবে কতটুকু পর্যন্ত, পরবর্তী 20 সেকেন্ড পর্যন্ত। তো পরবর্তী 20 সেকেন্ড যদি আমি কনসিডার করি, এইটুকু পর্যন্ত যদি 10 সেকেন্ড হয়, তাহলে পরবর্তী 20 সেকেন্ড মানে হচ্ছে এটা অ্যাকচুয়ালি 30 সেকেন্ডে গিয়ে থামবে। আচ্ছা, এরপরে কি বলছে, এন্ড দেন রিপিটস দিস সাইকেল। আচ্ছা, তারপরে বলা হয়েছে কি এই সাইকেলটাকে আবার রিপিট করবে। তার মানে জিনিসটা 10 সেকেন্ডে গিয়ে 30 সেকেন্ড সময় পর্যন্ত গিয়ে আবার উপরে উঠে গিয়ে সেম সাইকেলকে যদি রিপিট করে আবার 10 সেকেন্ড পর্যন্ত থাকবে 10 অ্যাম্পিয়ার মানে 40, আবার গিয়ে সে রিপিট করবে। তো এইটা আলটিমেটলি আমাদের ওয়েভটা। তো আমি যদি আমার আঁকা ওয়েভটাতে আপনাদেরকে নিয়ে যাই, তাহলে আমি এই ওয়েভটাই অ্যাকচুয়ালি ড্র করছি। তাহলে কোশ্চেনটা আবার বলে অ্যান্সারটা আবার দেখাই। আমার এখানে টি সময় ধরছি আমি, এখানে এক্স এক্সিস টি আর ওয়াই এক্সিস এর যেহেতু কারেন্ট ওয়েভ বলা হয়েছে, এখন আমাকে একটা ওয়েভ বলা হয়েছে কারেন্ট ওয়েভ, যে 0 থেকে শুরু হয়ে ইনস্ট্যান্টানিয়াসলি উপরে উঠে গেল এবং 10 সেকেন্ড সময় পর্যন্ত, এই যে 10 সেকেন্ড সময় পর্যন্ত সে 10 অ্যাম্পিয়ার পর্যন্ত সাস্টেইন করবে, 10 সেকেন্ড সময় সে ইনস্ট্যান্টানিয়াসলি নেমে যাবে, নেমে গিয়ে সে 20 সেকেন্ড সময় পর্যন্ত, পরবর্তী 20 সেকেন্ড সময় পর্যন্ত 10 অ্যাম্পিয়ার নিয়ে চলবে। তো 20-এর অর্ধেক যদি করি, এই জায়গাটা আসবে 10 অ্যাম্পিয়ার। তো পরবর্তী 20 সেকেন্ড বসে, তার মানে 10 সেকেন্ড সে প্রথমে কমপ্লিট করছে, পরবর্তী 20 সেকেন্ড যদি করি, তাহলে 10 + 20 = হয়ে যাবে হচ্ছে 30, কারণ 10 এর পরে 20 মানে হচ্ছে সে এখানে 10 সেকেন্ড গেল, 20 এর পরে 30 মানে হচ্ছে সে এখানে ফার্দার 10 সেকেন্ড গেল। তো এই পরবর্তী 20 সেকেন্ড ধরে সে সেম 10 অ্যাম্পিয়ার নিয়ে থাকবে এবং এরপরে বলছে সেম সাইকেল রিপিট করতে থাকবে। তার মানে 30 থেকে শুরু করে 40 পর্যন্ত সে এতটুকু থাকবে, আবার 40 থেকে শুরু করে 60 পর্যন্ত সে এইভাবে যাবে, অর্থাৎ এখানে 40 আর এখানে যদি আপনি 60 ধরতেন, তাহলে সে এই সেম সাইকেল গুলো রিপিট করতে করতে পরবর্তী গুলোতে চলে যেত। তো আমাদের কোশ্চেন অনুযায়ী ওয়েভ হচ্ছে এটা। আমাকে বলা হচ্ছে এই ওয়েভের জন্য ইফেক্টিভ ভ্যালু বা আরএমএস ভ্যালু বের করতে। তো আমি এই ওয়েভের জন্য তার ইফেক্টিভ ভ্যালু বা আরএমএস ভ্যালু যদি বের করি, তাহলে কি আসে? আমরা আরএমএস ভ্যালুর সূত্র এখন জানি। আরএমএস মিনস হচ্ছে রুট মিন স্কোয়ার, অর্থাৎ √1/t ইন্টিগ্রেশন অফ 0 to i² ইন্টু ডিটি ছিল। রুট মিন স্কোয়ার কথাটার অর্থ কি আমরা জানি, প্রথমে স্কোয়ার করো তারপর ওটার মিন বের করো। মিন বের করার অর্থ হচ্ছে 0 থেকে t পর্যন্ত ইন্টু ডিটি ডিভাইডেড বাই টি, ওটাকেই কিন্তু আমি পাশে এনে লিখি 1/t। তো স্কোয়ার কে মিন করলাম, তারপরে হোল জিনিসটাকে রুট করো, এটাকেই বলে রুট মিন স্কোয়ার, অর্থাৎ রুট এভারেজ স্কোয়ার। এখন এই ওয়েভটার ক্ষেত্রে আমি এই জায়গায় কি কি মান বসাবো? এখন আপনারা বলেন তো, আমার এই ওয়েভের ক্ষেত্রে তার টোটাল টাইম পিরিয়ড কত? 10 কেমনে 10? 30 ম্যাম। 30 ম্যাম 30 ম্যাম। অবশ্যই 30, কারণ আমরা কি জানি, কোনো একটা সাইকেল কমপ্লিট হতে যেই সময় লাগে সেটাই হচ্ছে তার টাইম পিরিয়ড। সাইকেল কিভাবে বুঝি? একটা জিনিস দেখার পরে সেটা যদি আবার সেম জিনিস রিপিট হয়, তার আগ পর্যন্ত যে সময়টা, ওটাকে আমরা বুঝি যে সে একটা সাইকেল কমপ্লিট হচ্ছে। সেখানে তো বোঝাই যাচ্ছে যে সে এই 0 থেকে শুরু করে 30 পর্যন্ত যেই জিনিসটা শো করতেছিল, এই 30 সময়ের পরে সে সেম এই আবার সেম জিনিসটাকে সে রিপিট করবে। তার মানে এই 30 সেকেন্ড সময় পর্যন্ত হচ্ছে গিয়ে তার একটা সাইকেল। এই কারণে এটা হচ্ছে গিয়ে তার টাইম পিরিয়ড 0 থেকে 30, কারণ এই 30 সেকেন্ড সময় পরে সে এই ওয়েভটাকে আবার রিপিট করতেছে। তো তার রিপিটেশনের আগ পর্যন্ত হচ্ছে তার সাইকেল। পরীক্ষায় যদি আমি আপনাদেরকে এমন একটা ওয়েভ দেই, সাপোজ ধরেন আমি যদি ড্র করি, আমি পরীক্ষার সময় আপনাদেরকে দিলাম 5 সেকেন্ড সময় পর্যন্ত সে 20-এ ছিল, পরবর্তী 5 সেকেন্ড সময়ে সে 15-তে আসছে, পরবর্তী 5 সেকেন্ড সময়ে সে 10-এ ছিল, তারপরে সে সেম সাইকেলকে আবার রিপিট করতেছে। তাহলে 5 সেকেন্ড, তারপর 5 সেকেন্ড মানে 10 সেকেন্ড, তারপরের 5 সেকেন্ড মানে 15 সেকেন্ড। তাহলে এই ক্ষেত্রে তার টোটাল টাইম পিরিয়ড কত হবে বলেন তো? 15 সেকেন্ড 15 সেকেন্ড, কারণ সে 15 সেকেন্ড সময় পর থেকে আবার সেম সাইকেলকে রিপিট করতেছে। সো পরবর্তী সাইকেল শুরু হওয়ার আগ পর্যন্ত, কারণ আমি সাইনোসয়েডাল ওয়েভে কি জানি,
সাইনোসয়েডাল ওয়েভে এই পুরা একটা ওয়েভ সম্পূর্ণ হতে যে সময় লাগে সেটা তার টাইম পিরিয়ড। এটাকে টাইম পিরিয়ড কেন ধরতাম, কারণ পরবর্তী টি এর পর থেকে সে আবার সেম ওয়েভটাকে রিপিট করে। তো এটা হয়ে যায় হচ্ছে গিয়ে টোয়াইস টি বলতে এই পুরা ওয়েভটা কমপ্লিট করতে টি সময় লাগে, বাট আমি যদি টোটালটা কনসিডার করি তাহলে টোয়াইস টি, এর পরবর্তীটা কনসিডার করলে থ্রাইস টি, এইভাবে। এটার ক্ষেত্রেও তো সেম, এই ওয়েভটার পরে সে আবার যখন সেম ওয়েভটাকে রিপিট করবে তার আগ পর্যন্ত যেইটুকু সময় সেটাই হচ্ছে গিয়ে তার টাইম পিরিয়ড। এই জিনিসগুলো কিন্তু ভালো করে বুঝতে হবে। তো টোটাল টাইম পিরিয়ড বড় টি হচ্ছে এবার আমার 1/30। আর এখন এই ওয়েভটার জন্য আমি যেহেতু কনসিডার করবো আমার প্রথমে সে 20 পর্যন্ত গেছে 10 সেকেন্ড সময় ধরে, পরবর্তীতে সে আরো 20 গেছে। এখন এটাকে একটু সিম্পলিফাই করে নেওয়ার জন্য আমি এটাকে দুইটা অংশে ভাগ করে দিছি, 20-র জন্য একটা কনসিডার করছি আর 10 এর জন্য একটা কনসিডার করছি। কিভাবে করছি একটু দেখেন। আমি 0 থেকে 10 সেকেন্ড পর্যন্ত সময় আমার 20 যাচ্ছিল, আর 10 থেকে 30 সেকেন্ড পর্যন্ত সময় আমার 10 যাচ্ছিল। আমি এই দুইটাকে ভাগ করে নিছি। আপনারা যদি কেউ 0 থেকে ডিরেক্ট 30 পর্যন্ত নিয়ে এটাকে আই স্কোয়ার করতে পারেন তাহলে করতে পারেন, আলটিমেটলি ওইভাবে সম্ভব না। তো দ্যাটস ওয়াই আমি যেটা করছি, কারণ এই ওয়েভটা তো কনস্ট্যান্ট না, আমার একদম 20 পর্যন্ত যদি পুরাটা চলে যাইতো আমি 0 থেকে 30 20 স্কোয়ার ডিটি করে দিতাম, কিন্তু সে অ্যাকচুয়ালি 10 সেকেন্ড সময় পর্যন্ত একটা এরিয়া কভার করতো, আবার 10 থেকে 30 সেকেন্ড সময় পর্যন্ত আরেকটা এরিয়া কভার করছে। সো দ্যাটস ওয়াই আমি এই দুটাকে ভাগ করে নিছি। 0 থেকে 10 পর্যন্ত সময় সে 20 পর্যন্ত যাচ্ছিল, আবার 10 থেকে 30 পর্যন্ত সময় সে 10 পর্যন্ত যাচ্ছিল। তো ওটাই এখন করছি। ইন্টিগ্রেশনটা কেমনে করলাম, জাস্ট ভাগ করে নিছি। আলটিমেটলি দেখেন ইন্টিগ্রেশন কিন্তু 0 থেকে অ্যাকচুয়ালি 30 পর্যন্তই হয়েছে, অর্থাৎ টোটাল পিরিয়ডটার জন্য ইন্টিগ্রেশনটা হচ্ছে প্রথমে 0 থেকে 10 পর্যন্ত 20, এর পরেরটা হচ্ছে 10 থেকে 30 পর্যন্ত 10। আর স্কোয়ার করতে ভুলবেন না, কারণ এটা কিন্তু আই স্কোয়ার, অর্থাৎ আপনাকে 20 স্কোয়ার করতে হবে আর 10 স্কোয়ার করতে হবে, ঠিক আছে। আর যেহেতু আরএমএস কনসিডার করতেছি তাই জন্য কিন্তু আমি পুরা টোটাল ওয়েভ কনসিডার করতেছি। তো এই ভ্যালুটাকে যদি আপনি এখন ইন্টিগ্রেশন করি কি দাঁড়ায়, 20 স্কোয়ার করলে 400 আসে, কনস্ট্যান্ট ভ্যালু, দ্যাটস ওয়াই পাশে লিখে দিছি। 10 কে স্কোয়ার করলে 100 আসে, পাশে লিখে দিছি। এটা সূত্র হবে হচ্ছে 1 ইন্টু ডিএক্স এর সূত্র। 1 ইন্টু ডিএক্স কে করলে আলটিমেটলি আসে হচ্ছে এক্স। তো দ্যাটস ওয়াই আমি যেহেতু এই সময়টাকে T1 কনসিডার করছি আর এই সময়টাকে T2 কনসিডার করছি, সো দ্যাটস ওয়াই এখানে T1 লিখছি, এখানে T2 লিখছি। আপার লিমিট লোয়ার লিমিট, আপার লিমিট লোয়ার লিমিট। তো আলটিমেটলি যদি আপার লিমিট লোয়ার লিমিট বসাই তাহলে কি দাঁড়ায়, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। এটার ভ্যালু পুরো ক্যালকুলেশনটা দেখানো আছে, এটার ভ্যালু আলটিমেটলি আসে হচ্ছে 10√2 অর 14.14 অ্যাম্পিয়ার। অর্থাৎ যে ওয়েভটা আমি আপনাকে দেখালাম তার আরএমএস ভ্যালু হচ্ছে 14.14 অ্যাম্পিয়ার। ম্যাম ওয়েবটা একটু আবার দেখানো যাবে? হ্যাঁ দেখানো যাবে, এই যে ওয়েভ। ঠিক আছে না? এটা যদি কোনো সাইনোসয়েডাল ওয়েভ হতো আমি কিন্তু কিছুই কনসিডার করতাম না, ডিরেক্ট লিখে দিতাম 0.707 ইন্টু আইএম। এটা যদি কোনো সাইনোসয়েডাল ওয়েভ হতো, এটা যদি এরকম কোনো সাইনোসয়েডাল ওয়েভ হতো আর আমি আপনাকে আরএমএস ভ্যালু বের করতে দিতাম, আমি জাস্ট খেয়াল করতাম এটার পিক ভ্যালু হতো, যদি 5 হতো 0.707 ইন্টু 5 করে দিতাম। কিন্তু এটা যেহেতু সাইনোসয়েডাল ওয়েভ না, তো দ্যাটস ওয়াই এই ওয়েভটার আরএমএস ভ্যালু বের করার সময় কিন্তু আমাকে যেটা করতে হচ্ছে টোটাল জিনিসটা করতে হচ্ছে, অর্থাৎ রুট মিন স্কোয়ার করে তারপরে দেখতে হচ্ছে আলটিমেটলি এটার আরএমএস ভ্যালু কত। ম্যাম একটু আগে যে আরেকটা যে ওয়েভ দেখালেন ম্যাম, ওইটার ক্ষেত্রে যদি আমরা এরকম আরএমএস ভ্যালু বের করতে যেতাম তাহলে কি মানে এরকম মানে 3 ভাগ করে করতাম? 3 ভাগ করে করতাম, 0 থেকে 5 পর্যন্ত। সাপোজ 0 থেকে 5 পর্যন্ত আমি বলছিলাম হচ্ছে 20, তারপরে 5 থেকে 10 পর্যন্ত বলছিলাম হচ্ছে গিয়ে 15, এইভাবে। তারপরে 10 থেকে যাবেন 15 পর্যন্ত 10। আলটিমেটলি কিন্তু আপনি 0 থেকে অ্যাকচুয়ালি 15 পর্যন্তই কাউন্ট করতেছেন। কথা বোঝা গেল? যে জিজ্ঞেস করছেন 0 থেকে 5 সেকেন্ড পর্যন্ত 20 ছিল, 20 স্কোয়ার। 5 থেকে 10 পর্যন্ত 15 স্কোয়ার, আর 10 থেকে 15 পর্যন্ত 10 স্কোয়ার, এইভাবে। আলটিমেটলি যদি টোটাল ইন্টিগ্রেশনটা দেখেন আপনি কিন্তু 0 থেকে শুরু করে অ্যাকচুয়ালি 15 সেকেন্ড পর্যন্তই করতেছেন। ম্যাম কথা বোঝা গেল যে কোশ্চেনটা করছিলেন? ইয়েস মিস। হ্যাঁ বলেন, যে কোশ্চেন করতেছেন বলেন। ম্যাম এটা তো সাইনোসয়েডাল ওয়েভ না, সো আমরা তো 0.0707 ইন্টু আইএম এটা ইউজ করতে পারবো না, তাই না? করি নাই তো, এই জন্যই এই যে আমি ইন্টিগ্রেশন করে করছি। কিন্তু ম্যাম আমরা যদি 0.707 ইন্টু 20 করি তাহলে তো 14.14 আসে। এটা 14.14 আসে। ইয়েস ম্যাম।
প্রত্যেক ওয়েভের ক্ষেত্রে আসার কথা না, আমি যেটা জানি। আপনি পরবর্তীতে যদি ম্যাথ করাই ওগুলাতে করে করে দেখেন তো যে 0.707 ইন্টু ওটার ম্যাক্সিমাম ভ্যালু করলে এটা আসে কিনা। আমার মতে আসার কথা না প্রত্যেক ক্ষেত্রে, আপনি করে দেখতে পারেন পরবর্তী ম্যাথগুলোতে। প্রত্যেকটা ম্যাথের ক্ষেত্রে আসার কথা না, কারণ এই ম্যাথে হয়তো আপনি টোটাল একটা টাইম পিরিয়ড পাচ্ছেন, পরের ম্যাথগুলো যদি সাপোজ আমি আপনাকে এরকম করে দেই যে অর্ধেক নিলাম বাকি অর্ধেক নাই, তারপর আবার অর্ধেক নিলাম, এই ক্ষেত্রে যদি আপনি টোটাল টাইম পিরিয়ডটি কনসিডার করেন, আরএমএস ভ্যালুর ক্ষেত্রে অবশ্যই টোটাল টাইম পিরিয়ডটি কনসিডার করার কথা। সো এই ক্ষেত্রে যদি করেন আসার কথা না, তারপর আপনি করে দেখেন। আমি প্রত্যেকটা ম্যাথ যখন আপনাকে করাবো আপনি করে দেখতে পারেন প্রত্যেকটা ম্যাথের ক্ষেত্রে আসে কিনা, ঠিক আছে? যদি আসে আমাকে জানাইন, আসার কথা না। পরবর্তী ম্যাথটা দেখেন, সেম এখানে যেটা বলা হয়েছে, আমি কোশ্চেনটাকে শর্ট করে পাশে লিখে দিছি যে 35 সেকেন্ড সময় ধরে সে 50 অ্যাম্পিয়ার নিয়ে যায়। আমাদের ক্লাস আছে পরে, একটু কাইন্ডলি যেতে হবে। জি বুঝিনি কি? আমাদের ক্লাস আছে একটু পরে, 10টা থেকে ক্লাস আছে। আপনাদের অ্যাটেন্ডেন্স দেওয়া হয়নি। আচ্ছা, এই ম্যাথটা যেটা ওটা আগের ম্যাথের মতোই, যে 35 সেকেন্ড সময় ধরে সে 50 নিয়ে যাবে আর পরবর্তী 35 সেকেন্ডে সে 20 নিয়ে যাবে, তারপরে সে রিপিট করবে। এই ম্যাথটা এখানে পুরাটাই করে দেওয়া আছে। এখানে জাস্ট যেটা বলা হয়েছে ফর্ম ফ্যাক্টর আর হচ্ছে বের করো, ক্রেস্ট ফ্যাক্টর বের করো। সো আলটিমেটলি আপনাকে এভারেজ ভ্যালু আরএমএস ভ্যালু সব বের করতে হবে, বের করে এটার ফর্ম ফ্যাক্টর ক্রেস্ট ফ্যাক্টর বের করতে বলা হবে। কালকের ক্লাসে চেষ্টা করবে এগুলা দেখাতে। এই লেকচারটা মানে এই দুটো পিডিএফ আজকে আমি কিছু আপলোড করতেছি না, কারণ হচ্ছে এটা শেষ হয়নি, আপনাদের লেকচারটা আরো বাকি আছে অনেক। তো এটাকে আলটিমেটলি কালকে আপলোড করব ক্লাস শেষ হওয়ার পরে। তো আজকে আপনাদের অ্যাটেন্ডেন্সটা একটু নেই। Okay, respond to your roll call, please. Roll 5, 2018 5. Roll 2018 5. Roll 2018 12. আমাকে কি শোনা যাচ্ছে? ইয়েস ম্যাম, শোনা যাচ্ছে। তাহলে বাকিরা প্রেজেন্ট হয় না কেন? Roll 2018 5. Absent. Roll 2018 12. Absent. Roll 2019 86. Absent. Roll 2020 29. Yes, ma'am, I'm present. Roll 2. Roll 2021 2. আবরার তো অ্যাবসেন্টই থাকে। Roll 4. Yes, ma'am. Roll 6. একটু তাড়াতাড়ি বললে Yes, ভালো হয়। ma'am. Roll 8. Roll 8. Absent. Roll 10. Yes, ma'am. Roll 12. প্রেজেন্ট ম্যাম। প্রেজেন্ট ম্যাম, রোল 12 প্রেজেন্ট। আচ্ছা, roll 8 10 12 তিনজনই প্রেজেন্ট। Roll 14. Present, ma'am. Roll 16. Yes, ma'am. Roll 18. Yes, ma'am. Roll 20. Present, miss. Roll 24. Yes, miss. 26. Yes, ma'am. 28. Present, ma'am. Roll 30. Present, miss. Roll 32. Roll 32. Absent. Roll 34. Present, ma'am. Roll 36. Yes, miss. Roll 38. Present, ma'am. Roll 40. Present, ma'am. 42. 42. Present, ma'am. 44. Present, ma'am. 46. 46. Absent. 48. 48. Present, ma'am. 50. আমি যার রোল কল Present, ma'am. করবো তার পরের জন রেডি থাকবেন, আপনারা তো জানেনই কার পরে কে আসেন। রোল 52. রোল 52. অ্যাবসেন্ট। রোল 54. রোল 54. অ্যাবসেন্ট। রোল 57. রোল 57. অ্যাবসেন্ট। রোল 60. ইয়েস ম্যাম। 62.
Present, ma'am. 64 absent. 66 Present, ma'am. 68 Present, miss. 70 Present, ma'am. 72 absent. 74 Present, ma'am. 75 75 present, ma'am. 76 Present, ma'am. 78